5 জন নিয়ে ক্লাস করাবো, কিন্তু আমি চাই যারাই থাকবে তারা যেন শিখে, এবং যারা থাকবে তাদেরকে বলে দিব তারা যেন ভিডিওটা শুধু তাদেরকেই দেয়, মানে লিঙ্কে যেন শুধু তাদের জিমেল গুলা দিয়ে দেয়, যেন শুধু তারাই এটা ডাউনলোড করতে পারে, অন্য কেউ যেন ডাউনলোড করতে না পারে, এই সিস্টেমও করে দিব, তখন বুঝবেন। আহ আচ্ছা, আর কারো রেকর্ড পারমিশন লাগবে? আব্দুল হালিম না? আব্দুল হালিম কই, পাই না তো আপনারে। সারা তাসনিম, আব্দুল হালিম স্যার দিয়েছি আপনাকে রেকর্ড পারমিশন। সারা তাসনিম আপনাকে দেওয়া দেওয়া আছে, হ্যান্ড রাইজ করেন না কেন, এখন মেসেজ দিতেছেন। স্যার হ্যান্ড রেজ নেন, দিয়ে করাটা দিছি, মনে হয় জানেন না। দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আর রেকর্ড পারমিশন দিব না, রেকর্ড পারমিশন ইয়ার বাদ। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট হোল্ড করেন। আজকে আমাদের কি ক্লাস বলেন তো? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট, ওয়াও মজার ক্লাস। চলেন দেখি আজকে আমরা আমাদের কি ক্লাস আছে। ওয়াও বলেন, ওয়াও। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আজকে আমরা জানবো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস সম্পর্কে, খুবই মজার এবং অনেক মজার, আসলে অনেক মজার একটা টপিক, যার নাম কি অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস, যেটা আমাদের আগের মডিউলে ফটোশপে ছিল, ওইটা আমরা নিয়ে আসছি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, স্যার তো চলেন শুরু করি, তবে তার আগে হচ্ছে ইয়া নামায় নি, ফাইলটা নামায় নেই। স্যার ইলাস্ট্রেটরে একটা ফাইল আমরা পিডিএফ এ সেভ করবো, জানি কি কারণে? প্রিন্টের জন্য। প্রিন্ট। হ্যাঁ, আপনাদের এটা করবো বুঝছেন, এখন থেকে হোমওয়ার্ক না দিলে বিয়ে করায় দিব ধীরে ধীরে, দাঁড়ান। ভালো হয়ে গেছে। তাহলে ভালো হোমওয়ার্ক হবে। আরো তাহলে হোমওয়ার্ক আরো কমে যাবে। না, এত বাড়ার কথা। করেন না। এত ভয় কেন আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যে অবস্থাটা আছে বিয়ে করালে বিপদে পড়বেন, কথায় আছে না? বাচ্চার সইতাছি 9টা বছর চলে। একটা করাবো না তো, তাহলে 2-3টা করাবো যেন চুল ছিঁড়ে দেয় আপনাদের ধরে ধরে। আচ্ছা ঠিক আছে চলেন। স্যার আপনি খালি বিয়ের কথা বলেন, মনে হয় আপনার আরো বিয়ে করার ইচ্ছা আছে। আমি তো বলি আপনাদের কারণে স্যার, আমার হয়ে গেছে, আমার আর হবে না। স্যার এটাই বলতেছি, আপনার মনে হয় আরো ইচ্ছা আছে। আর ইচ্ছা নাই স্যার, একটাই যা আছে এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। স্যার মডিউলটা একবার শেয়ার করলে ভালো হতো স্যার, একটা ডিলিট হয়ে গেছে। মডিউল আমি তো আমার দেওয়াই আছে, আমার থেকে ওইখান থেকে নামায় নিতে পারবেন তো। কোথায় দেওয়া আছে স্যার? ফেসবুক গ্রুপে গিয়ে আমার প্রোফাইলের মধ্যে ঢুকবেন, আমি যত জিনিস শেয়ার করছি এই পর্যন্ত সব আছে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক না আছে। পাইলে আমারে বললেন, আমি আবার দরকার হলে একটু পরে দেখাই দিব না আবার। ঠিক আছে স্যার। তো সবাই একটু নোট রেডি করি, সামনে জলদি খাতা কলম রেডি করি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস টপিক, যার নাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস। কি নাম? অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস। আজকের আমাদের ক্লাসের বেশ কয়েকটা টপিক আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস। প্রশ্ন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আমাদের ক্রিয়েটিভের যে ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুক পেজটা আছে, সেই পেজটা একটু দেখাবো, এবং ইউটিউবে আমাদের ফেসবুক একটা চ্যানেল আছে, সেটা একটু নিজে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আপনাদের যে ইলাস্ট্রেটরের যে এক্সামটা হবে, ইলাস্ট্রেটর এক্সাম নিয়ে আপনাদেরকে বেশ কিছু বিষয় আমি বলবো, এবং হচ্ছে কিভাবে কি করবেন ইলাস্ট্রেটর এক্সামটা, সেই বিষয়ে একটু বক্তব্য রাখবো, ঠিক আছে? একটা সাজেশন করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট? কেউ কি বলতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে? অ্যাডভার্টাইজমেন্ট কি? বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন। বিজ্ঞাপন। এক কথায় অ্যাডভার্টাইজমেন্ট বলা হয় কাকে?
বিজ্ঞাপন কি? এক কথায় হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা কোনো কোম্পানির সরাসরি বিজ্ঞাপন প্রচার বা প্রসারের জন্য যেই কি বলা হয়, প্রচার প্রসারণা যেভাবে করা হয় ওই স্টাইলটাকে কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়। কি বলা হয়? বিজ্ঞাপন বলা হয়, তাই না? বুঝতে পারছি? আচ্ছা, এই বিজ্ঞাপনটা কিভাবে যায়? টাইপস অফ অ্যাডভার্টাইজিং। সাধারণত এই বিজ্ঞাপনটা বিভিন্ন স্টাইলে হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে নিউজ পেপার। নাম কি? নিউজ পেপার। লিখে রাখি এগুলো টাইপস অফ অ্যাডভার্টাইজিং। নিউজপেপার, প্রতিটা পার্ট আমি আলাদা আলাদা আলোচনা করবো, এখন একসাথে লিখে রাখি। নিউজ পেপার, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, আউটডোর অ্যান্ড ট্রানজিট, ডিরেক্ট মেইল, ক্যাটালগস অ্যান্ড লিফলেটস অনলাইন। সবগুলো নোট করি, এরপরে আমি সামনে যাব। জলদি, হাতের স্পিড রোবটের মতো বানাইতে হবে, রোবটের চিট্টির মতো। জলদি। লেখা হয়েছে? স্যার সামনে যাব? আরেকটু হ্যাঁ, জি, স্যার। ওকে ওকে ওকে, আর্লি আর্লি। আচ্ছা, নিউজ পেপার বলতে কি বোঝায়? নিউজ পেপার মানে হচ্ছে খবরের কাগজ বা খবরের পত্রিকা। পত্রিকা চিনি তো আমরা নাকি? স্যার সেই পত্রিকার মধ্যে আমরা অনেক সময় দেখা যায় স্যার। পত্রিকার মাঝে বড় একটা পেজ থাকে, যে পেজের মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অ্যাড দেওয়া থাকে। লাইক ডানো কোম্পানির অ্যাড, এরপর হচ্ছে কি বলে বিভিন্ন হরলিক্স এর অ্যাড, এরপর হচ্ছে কি ঘড়ির অ্যাড, এরকম বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়া থাকে, কি থাকে না? তাহলে এই যে একটা কোম্পানি বা একটা প্রোডাক্টের আমি অ্যাড দেখতে পাচ্ছি কোথায়? নিউজ পেপারে, খবরের কাগজ পড়তেছি, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তাহলে এই আমরা কি বলে নিউজ পেপারের মধ্যেও তো অ্যাডভার্টাইজিং পাওয়া যায় নাকি? জি, স্যার। আচ্ছা, এরপর আসে ম্যাগাজিন। ম্যাগাজিনের মধ্যে আবার কোত্থেকে আসলে অ্যাডভার্টাইজিং? ম্যাগাজিনের মধ্যে এমন হয় যে আমরা ম্যাগাজিন পড়তেছি, জি ম্যাগাজিন, যে আমরা ম্যাগাজিন গুলো পড়ি, সেই ম্যাগাজিনের মধ্যেও দেখা যায় এরকম একটা পেজ থাকে, যে পেজের মধ্যে বিভিন্ন কোম্পানির অ্যাড থাকে, লাইক ঘড়ির অ্যাড থাকতে পারে, এরপর হচ্ছে বিউটি অ্যাড থাকতে পারে, স্কিন কেয়ার অ্যাড থাকতে পারে ম্যাগাজিনের মধ্যে। কিশোর আলো নামে একটা ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনের মধ্যে দেখবেন যে হচ্ছে তরুণ তারুণ্যের জন্য যেই প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্টের সব থেকে বেশি অ্যাড পাওয়া যায় সেইখানে। কেন? কারণ মানুষ যারা ম্যাগাজিন পড়ে তারা যেন খুব সহজেই ওই অ্যাডভার্টাইজিংটা দেখতে পায়, ওইটার মাধ্যমে তার ব্র্যান্ডিং হয়। বুঝতে পারছি? এরপর আসি রেডিও। যদিও রেডিওটা এখন চল একেবারে কম কম হইলেই চলে, যদিও রেডিওটা চল এখন বর্তমানে খুব কম বললেই চলে। একটা সময় ছিল যখন আমরা রেডিওর প্রচুর পরিমাণে ব্যবহার করতাম, বাট এখন আমরা রেডিওর একেবারেই ব্যবহারটা করছি না। লাইক ধরেন আজকে থেকে 5 বছর 7 বছর আগে যখন আমরা রেডিওতে খেলা শুনতাম, তখন কি আসতো? আমরা যখন খেলা শুনতেছি এর মধ্যে আমরা দেখতাম বা মানে শুনতাম আর কি, যে কি বলে যে রেডিওর মধ্যে একটা অ্যাড চলতেছে। কি চলতেছে? অ্যাড। কিরকম অ্যাড? একটা গান চলতেছে, একটা ফ্রিজ আপের অ্যাড আসছে, বা চুইংগামের অ্যাড আসছে, বাবল গামের অ্যাড আসছে, আমরা শুনতে পাচ্ছিলাম, তাই না? ওটা কিন্তু দেখা যেত না, আমরা কি শুধু শুনতাম। আমরা কি শুধু শুনতাম? কি করতাম? শুধু শুনতাম। এখন কি আর সেগুলো দেখা যায়? দেখা যায় না। বাট এরপরও বলা যায় যে রেডিওর মাধ্যমেও কি বিভিন্ন অ্যাড করা যায়, রেডিওর মাধ্যমে বিভিন্ন অ্যাড করা যায়। বুঝতে পারছি? জি স্যার। টেলিভিশন সব থেকে বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত অন্যতম অ্যাডভার্টাইজিং এর একটা মাধ্যম বলা যায়, যেটার নাম কি? টেলিভিশন। টেলিভিশন খুললেই একটা সময় এমন ছিল যারা ডিশ লাইন ইউজ করতেন, একটা সময় এমন ছিল যে ডিশ লাইন ইউজ করতেন কি শুধু ছবি দেখবার জন্য, ছায়াছবি বা নাটক বিভিন্ন জিনিস দেখার জন্য। এখন এমন হয় যে 5 মিনিট ছবি দেখলে 15 মিনিট অ্যাডভার্টাইজ থাকে বা অ্যাড থাকে, বিজ্ঞাপন থাকে, তাই না? জি স্যার। যার জন্য এখন আবার আমরা ঝুঁকতেছি কোথায়? ইউটিউবের মধ্যে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, এই যে ইউটিউবের মধ্যে আসতেছে, ওয়েট করেন। এই যে টেলিভিশনে কি কি ধরনের অ্যাড আসে? বিভিন্ন কোম্পানির আসতে পারে, বিভিন্ন প্রোডাক্টের আসতে পারে, এরপরে কি রডের আসে, টিনের আসে, চালের আসে, কত অ্যাড যে আসে। তার মানে কি আমরা একটা কোম্পানির প্রচারণা কিন্তু টেলিভিশনও দেখতে পাই, কি পাই কিনা? জি স্যার। এরপর আউটডোর এন্ড ট্রানজিট। আউটডোর এন্ড ট্রানজিট কি? ঢাকা সায়েন্স ল্যাবে আসছেন কেউ? জি স্যার। আচ্ছা, যারা আসছেন বা ধরেন যারা আসেন না, গ্রামে আছেন বা অন্য কোথাও আছেন, তাদের জেলা শহরগুলোর মধ্যে দেখা যায় অনেক সময় ইলেকট্রনিক বড় বিলবোর্ড দেখা যায়। ইলেকট্রনিক বিলবোর্ড যেটা মানে ধরা যায় না, কি মানে অটোমেটিক স্ক্রিনের মতো, এলইডি স্ক্রিনের মতো অ্যাড চলতেছে এটার মধ্যে, হয় না এরকম? জি স্যার। এই অ্যাড গুলারে বলা হয় ট্রানজিট। সেই অ্যাড গুলারে কি বলা হয়? ট্রানজিট। আর আউটডোর কি? আউটডোর হচ্ছে মহাসড়কের পাশে যে বড় বড় ব্যানার বিলবোর্ড দেখা যায় না, বিশাল বড় বড়,
যেমন জি। গাড়ি থেকে আমরা দেখতে পাই যে মহাসড়কের বিশাল বড় ক্ষেত আছে, ক্ষেতের মাঝখানে একটা বিশাল বড় কি বলে খুঁটি দিয়ে একটা বিলবোর্ড দেওয়া আছে, এগুলোর কি বলে আউটডোর। আর ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে যেটা থাকে সেটা কি ট্রানজিট। বুঝতে পারছি এবার? জি জি স্যার। স্যার। হ্যাঁ এবার আসি ডিরেক্ট মেল। ডিরেক্ট মেল বলতে কি বোঝায়? ডিরেক্ট মেলের মধ্যে আবার অ্যাডভার্টাইজমেন্ট কেমনে আসলো? আচ্ছা, ফুড পান্ডা বা বিডি শপ থেকে প্রোডাক্ট কিনছেন কে কে? ফুড কিনছি পান্ডা থেকে খাবার টাবার স্যার কিনছেন কেউ? বিডি শপ থেকে কিনছি স্যার। দারাজ থেকে কিনছি। দারাজ থেকে কিনছেন। আচ্ছা ধরেন লাইক যার দারাজ থেকে কিনছেন, ধরেন দারাজের মধ্যে থেকে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কিনবার সময় কি আপনাকে মেল দিয়ে সাইন ইন করতে হয়েছে? জি স্যার। আচ্ছা, যখনই এমন হয় দারাজের নতুন কোনো প্রোডাক্ট আসে এবং সেটার উপর কোনো ডিসকাউন্ট হয়, আপনাকে কি ফোন দিয়ে তারা বলে? না স্যার, মেল করা কি হয়। করে? আপনাকে মেইল করে। মেইলের মধ্যে একটা সূক্ষ্ম নিখুঁত একটা মেসেজ দেয় আপনাকে, কি দারাজে এই মুহূর্তে পাচ্ছেন এত পার্সেন্ট ডিসকাউন্ট, এই প্রোডাক্টের উপর চলবে এতদিন পর্যন্ত। জি স্যার। তাহলে কি মেইলের মধ্যে অ্যাডভার্টাইজিং দিল কিনা? জি স্যার। এরপরে হ্যাঁ বলেন। এই কারণেই কি স্যার এই বড় বড় সবগুলো ইমেইলে সাইন আপ করতে বলে? জি, কারণ আপনাকে ফোন দিলে তো আপনি বিরক্ত হবেন, সো এই জন্য তারা কি আপনার মেইলে দিচ্ছে। ওকে, এরপরে আসি ক্যাটালগ এন্ড লিফলেট। ক্যাটালগ কি? ক্যাটালগ কি? বিভিন্ন কোম্পানি থেকে যখন আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনলাম, একটা ফ্রিজ কিনলেন, সেই ফ্রিজটা কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন এই বিষয়টা নিয়ে একটা নির্দেশিকামূলক একটা বই দেওয়া থাকে, যে বইটাকে আমরা ক্যাটালগ বলি। সেই বইটাকে আমরা কি বলি? ক্যাটালগ বলে থাকি, সাধারণত প্রোডাক্ট ক্যাটালগ বলে। ওই ক্যাটালগের মধ্যেও দেখবেন অনেক সময় অন্য কোম্পানি অ্যাড দিয়ে থাকে টাকা দিয়ে, যে তোমার এই ক্যাটালগের মধ্যে আমার একটা অ্যাড চালাও, বিনিময়ে তোমাকে মান্থলি আমি এত টাকা দিব, এরকম একটা চুক্তি করে অ্যাডটা দেয়। তার মানে কি ক্যাটালগে অ্যাড পাওয়া যায়। লিফলেট কি? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, ওভারব্রিজ ক্রস করি বা রাস্তা ক্লোজ করি, দেখা যায় রাস্তার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে থাকে, তার একটা কোম্পানির অ্যাড হাতে নিয়ে। আপনি যখন যাচ্ছেন আপনাকে হাতে ধরিয়ে দিচ্ছে। সেটা হতে পারে কোচিং সেন্টার, হতে পারে নতুন স্কুলের, হতে পারে নতুন কলেজের, যাই হোক না কেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা পেয়ে থাকি, পাই কিনা? জি স্যার। লাস্ট ওয়ান এবং সব থেকে আলোচিত, মানে সমালোচিত, ব্যবহৃত, জনপ্রিয় একটা মাধ্যম, যার নাম হচ্ছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমেও আপনি কিনা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং পেয়ে থাকেন। লাইক কিরকম? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরপরে আরো যত সোশ্যাল মিডিয়া সাইট আছে, এছাড়াও যে ইউটিউবের কথা বললাম, ইউটিউবে যখন আপনি ভিডিও দেখতেছেন, আজকে ডিশে আপনি দেখতে পারতেছেন না, কারণ কি অনেক অ্যাড। আপনি চলে গেছেন কোথায়? ইউটিউবে। যখন ইউটিউবে গেছেন অ্যাড দেখতেছেন, হুট করে ওই ইউটিউবের ভিডিওর মাঝখান দিয়ে একটা অ্যাড চলে আসছে, আপনারা বলতেছে 3 সেকেন্ডের আগে স্কিপ করতে পারবেন না। তাহলে কি অনলাইন অ্যাড আসছে কিনা? জি স্যার। আচ্ছা, ওইটা স্কিপ করার পরে আবার এমন হয়েছে কেমন, যে ওই ভিডিওটা নিচ দিয়ে একটা পপ আপ স্ক্রিন উঠে গেছে, ছোট্ট একটা চিকন চিকন একটা অ্যাড উঠে যায় না? সেটা আমরা ক্রস দিয়ে কাটি, জি স্যার। আইকনের মতো। কি আসে কিনা? আচ্ছা জি স্যার। তাহলে ওইটাও তো অ্যাডভার্টাইজমেন্ট, ওইটাও কি? তাহলে কি বলা যায় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কোন জায়গা থেকে অ্যাডভার্টাইজমেন্টকে বাদ দিতে পারি না। ম্যাগাজিন, আপনি যদি মনে করেন আমি অনলাইনে দেখুন না, এত অ্যাড ভালো লাগে না, আমি নিউজ পেপার পড়বো, নিউজ পেপারের মধ্যেও বিভিন্ন ভাবে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থাকে, কি থাকে না? জি স্যার। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কোথায় কোথায় হয় বুঝতে পারছি এবার? স্যার। আশা করি কারো কোনো সমস্যা নাই। না স্যার। গুড, নেক্সটে গেলাম। Importance topic of advertisement analysis. Important topics of advertisement analysis. Advertisement analysis করবার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকের প্রয়োজন আছে। কি কি? এই যে এখানে 8টা টপিক আছে, একটু লিখে রাখি 8টা টপিক, আমি এরপর বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 স্পেস, নাম্বার 3 টাইপোগ্রাফি, নাম্বার 4 ইমেজ, Number 5 color, number 6 shape, number 7 alignment, and number 8 emotion. লিখছি? ওয়েট স্যার। আমি আরেকবার বলছি, ইম্পর্টেন্ট টপিকস অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস। কি কি আছে? 8টা টপিক বা 8টা উপাদান পাওয়া যায় অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস করতে গেলে। আমরা 8টা উপাদান ধরে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস করব। কি কি? যার মধ্যে একটার নাম হচ্ছে সাবজেক্ট, আর একটা এরপরে কি আছে আমার সাবজেক্টের পরে? হ্যাঁ, সাবজেক্টের পরে আছে স্পেস, স্পেসের পরে কি আছে? টাইপোগ্রাফি, এরপরে ইমেজ, কালার, শেপ, অ্যালাইনমেন্ট এন্ড কি ইমোশন। এবার চলুন আমি আলোচনা করি সাবজেক্ট বলতে কি বোঝায়।
সাবজেক্ট মানে হচ্ছে এক কথায় আপনি যে ডিজাইনটা করলেন সেটা যার জন্যই হোক না কেন সেই ডিজাইনটা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন, সেই আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটাই হচ্ছে সাবজেক্ট এক কথায়। লাইক দেখেন এখানে দুইটা অ্যাড দেখা যাচ্ছে, প্রথম একটা দিয়ে যদি তাকান এই যে গাড়ির অ্যাড, পেজটা একটু দিবেন আরেকবার। হয়েছে? জি স্যার। এই মিউট করি। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের বিষয়টা হচ্ছে কি যে আপনার যে ডিজাইনটা করতেছেন বা যার জন্য ডিজাইনটা করতেছেন না কেন, এই ডিজাইনটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন ক্লায়েন্টকে বা যারা শ্রোতা বা যারা ভোক্তা, যারা এই ডিজাইনটা দেখে প্রোডাক্ট কিনবে বা যারা ডিজাইনটা দেখবে তাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, আপনি কি ইনফরমেশন দিচ্ছেন, সেই ইনফরমেশনটা ফুটিয়ে তোলা বা সেই জিনিসটাকে বোঝানোটাই হচ্ছে কি আমার সাবজেক্ট। লাইক বাম পাশে লেফটে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কি, একটা গাড়ি, পিছনে কি একটা জাহাজ, গাড়ির সাথে জাহাজটা বাঁধা। এখানে একটু বলেন কি বুঝাচ্ছে এই অ্যাডটা দ্বারা? গাড়ির বিজ্ঞাপন মনে হচ্ছে স্যার, গাড়ির গাড়ির বিজ্ঞাপন তো বুঝলাম, আর কেউ? গাড়ির শক্তিকে বোঝানো হয়েছে যে গাড়ি জাহাজটাকে টেনে উপরে তুলতেছে। একটু খেয়াল করেন এখানে কোথাও কি লেখছে যে গাড়ির এত শক্তি, গাড়ির এত শক্তি বা চাকার অ্যাড এরকম কোনো কিছু লেখা আছে এখানে? না স্যার। না, কিন্তু জাস্ট খেয়াল করেন অ্যাডের প্লেসমেন্টটা এত সুন্দর করছে, এমন ভাবে করছে যেন দেখি মনে হচ্ছে এটা একটা গাড়ির অ্যাড। গাড়ির কি বুঝাতে চাচ্ছে, তুমি যদি গাড়ি কিনো, এই গাড়ির ইঞ্জিন এতটাই শক্তিশালী, এতটাই শক্তিশালী, কোনো জাহাজ যদি বরফের মধ্যে আটকেও যায় সেটাকেও টেনে নিয়ে যেতে সক্ষম। সাবজেক্ট ক্লিয়ার? জি জি স্যার। স্যার। 2 নম্বর অ্যাডটার দিকে যদি একটু তাকান, দেখেন 2 নম্বর অ্যাডের মধ্যে কি লেখা আছে। 2 নম্বর অ্যাডের মধ্যে লেখা একটা অ্যাড দেওয়া আছে কি, একটা মুরগি, একটা মোরগ আছে নুডলস এর শেপের মধ্যে তৈরি করা। তাহলে কি বোঝাচ্ছে এটা দ্বারা? চিকেন ফ্লেভার নুডলসটা মুরগির এই তো সহজে বুঝতে পারলেন কি চিকেন ফ্লেভার, কি চিকেন ফ্লেভার, তাই না? এক কথায় দেখেন কোথাও লিখে দেয় না চিকেন ফ্লেভার বা আদার্স কিছু, সহজে বলে দিল যে তুমি যদি তোমার যদি মুরগি খেতে ইচ্ছে করে তুমি চাইলে আমার নুডলসটা খেতে পারো, যদি তুমি নুডলসটা খাও তাহলে নুডলস এর সাথে সাথে তুমি চিকেনের ফ্লেভারটাও পেয়ে যাবে, তাই না? জি স্যার। এক কথায় আমার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ফুটিয়ে তুলতে হবে। রিজনটা কি, আমার এই সাবজেক্টটাই আমার বিজনেসটাকে প্রমোট করবে, আমার বিজনেসটাকে ব্র্যান্ডিং করবে। ক্লিয়ার? জি স্যার। নেক্সটে যাই। জি স্যার। 2 নম্বর হচ্ছে এই যে সাবজেক্টটা হচ্ছে মানে ব্যাড জিনিসটা আগে সেটা একটু দেখেন। এখন দেখুন সাবজেক্ট গুড সাবজেক্ট, এবার দেখেন ব্যাড সাবজেক্ট। এই যে দুইটা ডিজাইন, প্রথম একটা এরপর লাস্ট একটা, প্রথমটার দিকে দেখেন একটা মেয়ে মানুষ কি করতেছে, সে কানের মধ্যে হাত দিয়ে রাখছে, বোঝানোর কোনো উপায় নেই, বুঝাই যাচ্ছে না যে এটা কিসের অ্যাড। কেউ কি বলতে পারে এটা কিসের অ্যাড? না স্যার। কিছু পড়তে পারবেন না, কিছু পড়তে পারবেন না, না পড়ে একটু ট্রাই করে দেখেন তো এটা কিসের অ্যাড? স্পিকারের অ্যাড, এটা পড়ালেখা নিয়ে সাউন্ড খুব বক্স টেনশন টাইপের এরকম স্যার কিছু। এরকম হতে পারে কারণ 120 ডেসিবেল আর হচ্ছে কানের মধ্যে হাত দিয়ে রাখছে স্যার। একটু জাস্ট খেয়াল করেন, একটা রেডিও বা একটা সাউন্ড বক্সের অ্যাড, অথচ আমরা এতক্ষণ কনফিউজড হয়ে গেছিলাম। তার মানে কি এটা এমন একটা ডিজাইন যে ডিজাইনের সাবজেক্ট নিয়ে শ্রোতারা কনফিউজড। এবার আসি এটার খারাপ দিক কি, এই ডিজাইনটা যদি মার্কেটে দেওয়া হয় তার প্রোডাক্টের সেল কমে যাবে। রিজনটা কি, যদি এটা সত্যি একটা স্পিকারের অ্যাড হয়, কি বোঝাচ্ছে যে তোমার এই স্পিকারে, আমার এই স্পিকারটা তুমি যদি নেও সাউন্ডের জন্য নিবা, আমার স্পিকারে এতটাই সাউন্ড যে তুমি মাথা তোমার ব্যথা হয়ে যাবে, তোমার কান ধরে রাখতে হবে। আপনি চিন্তা করেন এমন স্পিকার কি আপনি কিনবেন? নো স্যার। তার মানে কি সাবজেক্টে এমন প্রবলেম আছে যে প্রবলেম দ্বারা আপনার ডিজাইন, আপনার প্রোডাক্ট বিক্রি তো ভালো কথা, উল্টারও কমে যাবে। উল্টারও কি কমে কমে যাবে। পরের ডিজাইনটা দিয়ে যদি তাকান, কোন ধরনের ইনফরমেশন কি ক্লিয়ার হওয়া যায় এখান থেকে? এটা কিসের অ্যাড? Get your wife to yell at some other bloke for a change. আর এটা তো কিছুই বুঝতেছি না, ওয়াই বুঝা যাচ্ছে না স্যার। এক কথায় দেখেন আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে এটা কিসের অ্যাড। না স্যার। এক কথা তাহলে কি এটা সাবজেক্টই তো ক্লিয়ার নাই, এমন ডিজাইনিং করতে হবে যে ডিজাইনের সাবজেক্টটা ক্লিয়ার থাকে। বুঝতে পারছি কথা? জি স্যার। নেক্সট, স্পেস এন্ড সাইজ লেখা রাখি। 2 নম্বরটা কি ছিল আমার? স্পেস এন্ড সাইজ। একটু আগে আমরা দেখলাম স্পেস এন্ড সাইজ বা সাইজ এন্ড স্পেস। সাইজ বলতে বোঝাচ্ছে এক কথা, একটু জাস্ট খেয়াল করে একটু ভালোভাবে দেখেন, আমার লেফটে যে ডিজাইনটা আছে একটা গাড়ির অ্যাড, গাড়িগুলো ল্যান্ডস্কেপ মোডে আছে তাই না? আমি যদি আমার ডিজাইনটা করবার জন্য পেজের সাইজটা পোর্ট্রেট নিতাম তাহলে গাড়িগুলো কি সব আসতো নাকি কাটা পড়ে যেত? কাটা পড়ে যেত। কাটা পড়ে যেত।
আবার ডান পাশে যে শুয়ের একটা আছে, শুটা আছে যেভাবে আছে, এখানে পোর্ট্রেট নেওয়া আছে ডিজাইনটা। যদি আমি এখানে ল্যান্ডস্কেপ নিতাম তাহলে দুই পাশে ফাঁকা অনেক বেশি থাকতো না? জি স্যার, জি স্যার, বেশি এবার একটু খেয়াল করেন তাহলে, আমি আমার ইমেজের উপর নির্ভর করে, নুরুন নবী মিউট করি, আমার ইমেজের উপরে নির্ধারণ হয়ে, আমি আমার ইমেজের উপর কনসিডার হয়ে আমি কিন্তু আমার ডকুমেন্টের সাইজ নির্ধারণ করছি যে আমার ইমেজটা কেমন, আমার ডিজাইনে কোন ধরনের ইমেজ যাবে, আমার কনসেপ্ট কি, তার উপর নির্ভর করে আমি কি করেছি, আমার ডিজাইনের সাইজটা রেডি করেছি। গাড়ির এখানে যদি আমি পোর্ট্রেট দিতাম দেখতে ভালো লাগতো না, আবার শুয়ের এখানে যদি আমি হচ্ছে ল্যান্ডস্কেপ দিতাম ওইটাও দেখতে ভালো লাগতো না। তাহলে নির্ভর করতেছে কিসের উপর, আমার ডিজাইনের কনসেপ্টের উপর। বুঝছি? জি স্যার, জি স্যার, মনে থাকবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড। স্যার এরপরে নেক্সট, এরপরে কি আছে একটু দেখেন, এবার নিচে লেখা আছে গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ এট লিস্ট 1/3 ফ্রি স্পেস, 3/1 ফ্রি স্পেস রাখতে হবে। কোথায়? একটা গুড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। কে বলতেছে? এটা একটা শর্ত। এটা কি একটা শর্ত? অর্থাৎ আমরা বাঙালি আমরা কি করি, যে যেখানে ফ্রি পাই সেখানে কিছু না কিছু দিয়ে দিই, তাই না? এটা করা যাবে না, এই বদ অভ্যাস মানে নষ্ট করতে হবে, এই বদ অভ্যাস বাদ দিতে হবে। এই যে একটা ডিজাইন গাড়ির অ্যাড, কত সুন্দর একটা অ্যাড করছে, তাকায় দেখেন কি সুন্দর ক্লিন অ্যাড, এখানে অনেক ফ্রি স্পেস আছে। কই এই ফ্রি স্পেসের মধ্যে কি চাইলে আমরা বাঙালি যদি হইতাম, কোম্পানির নাম, কোম্পানির প্রতিষ্ঠাতাকে, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার বংশের নাম কি, সব দিয়ে দিতাম, তাই না? জি স্যার, জি স্যার, কিন্তু এই ডিজাইনটার মধ্যে কি এরকম কিছু করা হয়েছে? করা হয় নাই। ফলাফল ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে, আই ক্যাচিং হয়েছে। তাহলে ডিজাইনের মধ্যে চেষ্টা করতে হবে 3/1 ফাঁকা স্পেস রাখতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার 3/1 আমি নিব কিভাবে? এটা মাপার কি কোনো যন্ত্র আছে? না স্যার, এটা মাপার কোনো যন্ত্র নাই, এটা আপনাকে চোখের আন্দাজে ফাঁকা রাখতে হবে। বুঝছি? জি স্যার, বুঝছি। গুড। এরপরে কি আছে? নিচে আছে দেখেন, ইউজ স্পেস সাইজ অ্যাকর্ডিং টু ডিজাইন। এটা তো অলরেডি বলে ফেলছি যে আমার ডিজাইনের উপর নির্ধারণ করে, মানে ডিজাইনের কনসেপ্টের উপর বুঝে আমার পেজের সাইজটা নিতে হবে, লাইক ল্যান্ডস্কেপ নিব না পোর্ট্রেট নিব। এরপরে একটা বলা আছে সেট মার্জিনাস 10% অফ দ্য পেজ। আপনি যেই পেজই নেন না কেন সেই পেজের মিনিমাম 10% মার্জিনের জন্য ছেড়ে দিবেন। মিনিমাম কত পার্সেন্ট? 10%। লাইক আমরা যখন লেটার হেড করছি আমরা 4 পাশে কিছু অংশ ছেড়ে দিয়েছি না? জি স্যার, এইরকম আপনার ডিজাইনের সময় অনুমানিক মানে অনুমান করে আনুমানিক ভাবে 10% মার্জিনের জন্য ছেড়ে দিতে হবে। পারবো? গুড। জি স্যার, আরেকটা আমি যদি ব্যাড কিছু দেখাই, লাইক এই দেখেন একটু ব্যাড ডিজাইন, এখানে এখানে আছে ব্যাড, এই যে দেখেন আমাদের বাঙালিদের ডিজাইনের মতো, তাই না? জি স্যার, এখানে দেখেন এই যে ফ্রি স্পেসের যে ডিজাইনটা আছে, লেফটের যে ডিজাইনটা, টেক্সট আর টেক্সট আর টেক্সট আর টেক্সট, ফলাফল কি ডিজাইন অনেক সুন্দর লাগতেছে, তাই না? নো না স্যার, স্যার, খিচুড়ির মতো লাগতেছে। ডান পাশেরটা হিরো আলম, ডান পাশেরটার কি অবস্থা? তার ওটা হিরো আলম। ডান পাশেরটা টেক্সট জানা, তার চেয়ে ওই যে পিছের ওই যে প্যাটার্নটার জন্য একদম বাধা লাগছে। প্যাটার্ন, শেপ, অনেক ইমেজ, জি অনেক স্যার, টেক্সট দিয়ে অনেক একেবারে text। মনে হচ্ছে খিচুড়ি বানায় ফেলছে, যেমন এই জি যে স্যার, খিচুড়ির মধ্যে ডাল সবজি অনেক কিছু থাকে না, ওইরকম দিয়ে ফেলছে। তাহলে কি ডিজাইনে শুধু টেক্সট রাখলেই আমার ডিজাইনটা সুন্দর হবে না, বরং আমার ডিজাইনের মধ্যে ফ্রি স্পেসও রাখতে হবে। মনে রাখবেন আমার ডিজাইনের জন্য অপ্রয়োজনীয় যত তথ্য আছে সব আমি বাদ দিব, অপ্রয়োজনীয়। ধরেন এখানে দেওয়া আছে যে ওর নামটা হইলেই হবে, আমি ওর নামটাই দিব, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, ওর পরদাদার নাম কি, তার দাদার নাম কি, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, নাকি ভেজাল আছে? না স্যার বুঝতে পারছি। ভেজাল থাকলে ঢেলে দিবেন। নেক্সটে গেলাম। এরপরে নেক্সটে কি আছে? টেক্সট এন্ড টাইপোগ্রাফি। আমাদের আজকের ক্লাসে 3 নম্বর টপিক কি? টেক্সট এন্ড টাইপোগ্রাফি। আমরা টাইপোগ্রাফি শুনলে মনে করি কি আল্লাহ ওই যে বোধহয় পেঁচানো মানে স্টাইল করে লেখা ওইগুলা, না, বিষয়টা আসলে মোটো এইরকম না। টাইপোগ্রাফি বলতে বোঝাচ্ছে এখানে যে আপনার ডিজাইন রিলেটেড টাইপফেস ব্যবহার করা, আপনার ডিজাইনের সাথে কি ধরনের টাইপ যাবে, কোন ধরনের টেক্সট যাবে, কোন ধরনের লেখা যাবে, সেগুলো বুঝে বুঝে ব্যবহার করে হচ্ছে কি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি। লাইক ওই যে দেখেন উপরে লেখা আছে লিমিট ইউর ফন্ট প্রেফারেন্স, অর্থাৎ আপনি আপনার ডিজাইনে কতগুলো টেক্সট রাখবেন, কতগুলো ফন্ট রাখবেন, সেগুলো লিমিট রাখবেন। এমন করা যাবে না একটা ডিজাইন আমি নিলাম, একটা ডিজাইন করতে সেখানে আমি 10টা ফন্ট রাখলাম, না, তাহলে আমার ডিজাইন কিন্তু ভালো হবে না। আমার ডিজাইন কি ভালো হবে না, আমার ডিজাইন কি নষ্ট হয়ে যাবে। আমার ডিজাইনে অনেক বেশি শেপ রাখা যাবে না, অনেক বেশি টেক্সটও রাখা যাবে না, এগুলো কমায় নিতে হবে। টেক্সটের স্টাইল বা ফন্ট কমায় নিতে হবে। কয়টা নিব আমি? সর্বোচ্চ 1 থেকে 3টা, সর্বোচ্চ 1 থেকে 3টা। বুঝছি? জি স্যার, জি স্যার, 2 নম্বর বলতেছে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফন্ট সাইজ। জি আচ্ছা, 2 নম্বর বলতেছে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফন্ট সাইজ। আপনি আপনার ডিজাইনের মধ্যে ফন্ট সাইজ গুলোর দিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে।
লাইক কি রকম দেখেন, আমার ডিজাইনের মধ্যে আমার সবথেকে বেশি আকর্ষণ হবে কোন জায়গাটায়, সেই জায়গাটা আমার ফন্ট সাইজ সবথেকে বড় থাকবে। লাইক এই যে লেফটের প্রথম যে ডিজাইনটা আছে এটার মধ্যে সবথেকে বেশি আকর্ষিত জায়গাটার নাম কি বলেন তো, কোন জায়গাটা? লেখাটা হিউজ গ্রুপস। তার মানে কি, যিনি এটার মালিক বা যিনি ডিজাইনার সে চেয়েছে হিউজ গ্রুপটার দিকে মানুষ সবার আগে তাকাক। ফলাফল কি, হিউজ গ্রুপের টেক্সটটা করে দিছে বোল্ড, মানে একটু মোটা, মানে পরিবারের মোটা সদস্য, আর কি করছে ফন্টের সাইজ সবথেকে বড়, তাই না? জি স্যার। এরপরে ওর পরে কাকে করছে হাইলাইট, ওই যে উই আর অফারিং, রাইট, ওটাকে এবার এরপর সেকেন্ড স্টাইল করছে। এরপর বাকি যা আছে সব দেখেন সেম ফন্ট সাইজ, উপরে ট্রাস্টেড, এরপর যে নিচে আছে অ্যারেঞ্জ, এরপরে গ্র্যাব, এরপর নিচে যে আরো যা আছে দি ডিফার্ড যা আছে সব কি আমার সেম ফন্ট সাইজ। তাহলে কি আমি টোটাল 3টা পার্ট পাই। এক নম্বর হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে সাবটাইটেল, আর 3 নম্বর হচ্ছে অল অ্যাবাউট, মানে অল অ্যাবাউট কি বলে ফন্ট বা টেক্সট যাই বলেন, অল অ্যাবাউট, এক কথা যা কিছু আছে বাকি সবকিছু কি আমার একটা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ইউজ কালার রিলেভেন্ট টু দা ব্র্যান্ড, অবশ্যই আমার ডিজাইনের মধ্যে টেক্সটে আমি যে কালার ব্যবহার করব অবশ্যই কালারটা চেষ্টা করবেন, অবশ্যই কালারটা চেষ্টা করবেন আপনার ব্র্যান্ডের কালার ব্যবহার করবার জন্য। ব্র্যান্ডের কালার বলতে কি বোঝাচ্ছে? আমার লোগো। ব্র্যান্ডের কালার কি? লোগো। ব্র্যান্ডের কালার কি? লোগো। তার মানে হচ্ছে এক কথায় যে রাইট সাইডের যে লোগোটা আছে এটা তো লোগোর সাথে তো কালারটা গেল না। কোনটা? নিকের লোগো। দেখেন তো নিকের সাথে কিন্তু আমার লোগো ব্যবহার করা হয়, টেক্সটের কালার ব্যবহার করা হয়েছে। নিকের লোগোটা কি ব্ল্যাক কালার ইউজ করছে এখানে, টেক্সট সব কি আছে ব্ল্যাক। লেফটের যে ডিজাইনটার দিকে দেখতেছেন এই ডিজাইনটার ওই যে উপরে দেখেন লোগো একটা এরোপ্লেন দেওয়া, এরোপ্লেনটা কি সাদা কালার। ফলাফল দেখেন নিচে টেক্সট যা আছে আমার সব কি করছে সে সাদা নিয়ে আসছে। সে চেষ্টা করছে ব্র্যান্ডের থেকে ব্র্যান্ডের কালারটা ব্যবহার করবার জন্য। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন লেখা আছে টেক কেয়ার অফ টেক্সট অ্যালাইনমেন্ট। অবশ্যই ডিজাইনটার মধ্যে একটা ডিজাইন বা টাইপোগ্রাফিকে যদি আপনি ডিজাইন সুন্দর করতে চান অ্যালাইনমেন্টটা তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটু দেখেন বাম পাশে যে ডিজাইনটা আছে ডিজাইনের মধ্যে সকল টেক্সট আমার লেফটে দেওয়া, তাই না? এবং সবগুলা কি সমান, সবগুলা কি সমান। যদি এমন হইতো যে ওই যে উই আর অফারিংটা থাকতো ডান পাশে, হিউজ গ্রুপ থাকতো মাঝখানে, নিচেগুলা থাকতো বা লেফটে, দেখতে কি ভালো লাগতো? জি না স্যার। ডিজাইনের রিদমটা নষ্ট হয়ে যেত, ডিজাইনের তাল নষ্ট হয়ে যেত, ছন্দ পতন ঘটতো। আর এই জিনিসটাকে সুন্দর করবার জন্য কি টেক্সটাইল অ্যালাইন করেছে। ডান পাশে যে জুতার একটা নিকের সব কি করছে, জুতা সহ আমার প্রোডাক্ট সহ যা আছে সব কি আমার সেন্টার অ্যালাইন, রাইট? জি স্যার। বুঝতে পারছি এবার আমি বিষয়টা? তাহলে জি স্যার। অ্যালাইনমেন্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। নিচের বলতেছে ফন্ট স্পেক কি, এক কথা হচ্ছে আপনার যে কথা আছে, আপনার কথা মানে কথা কে কথা বলে, আপনার ফন্ট, আপনার লেখা, আপনার টেক্সট, আপনার ডিজাইনে যা আছে তো কথা বলবে। তো কথা বলবে বলতে কি টেক্সট কি কথা বলে না? স্যার টেক্সট তো কথা বলে না। লাইক এই যে আমি ডিজাইনটার মধ্যে কোথায় তাকাবো, হিউজ গ্রুপ বলতেছে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কেন? আমি আমার ডিজাইনের টাইটেল, কথা কি বলছে? না স্যার বলে নাই। না স্যার, এই কথাটা বললো মানে স্যার এই ভাব প্রকাশ করছে। হ্যাঁ এটাই তো ভাব প্রকাশটাই তো, মনের ভাব প্রকাশ করাই তো কথা, তাই না? আচ্ছা যাই হোক, যদি আমি এরপর নেক্সটে যাই। আচ্ছা স্যার, ওই গতদিন যে আপনি একটা লাইভ শেয়ার দিছিলেন না ওই যে রানা স্যারের, হ্যাঁ ওইটা তো স্যার টাইপোগ্রাফি নিয়ে ছিল, তো ওইখানে একটা টাইপোগ্রাফি ফুল প্রজেক্ট ছিল এটার মধ্যে, এটা তো ডিজাইনের অল্প টাইপোগ্রাফি। বলেন। হ্যাঁ স্যার, ওইখানে একটা কোশ্চেন স্যার আমি আপনার কাছে করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে রানা স্যার বলছিল হচ্ছে শেরিফ আর ওই সেন্স শেরিফ যে ফন্টগুলো আছে ওইগুলোর কথা। তো হ্যাঁ আমি আসবো, ওইগুলো আসবো, সমস্যা নেই, টেনশন নেন না। বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে স্যার ওই স্যার বললো যে একটা ডিজাইনে ওই কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে। এখন স্যার ওই আমরা তো মনে করেন যখন ওই যে বিজনেস কার্ড ডিজাইন করি তখন তো আপনি বলছেন যে সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করতে। এখন একটা বিজনেস কার্ডের মধ্যে আমরা কি সেরিফ সানস সেরিফ 2টা ইউজ করতে পারবো? না 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 না, এমন করা যাবে না। এখন এই যে কথা হচ্ছে কোনটায় করবেন আর কোনটায় করবেন না, এই পিটার আমি আসবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি আসবো, আজকে ক্লাসে না, সামনে আমাদের টাইপোগ্রাফির ক্লাস আছে, তো আমি ওইটার মধ্যে আলোচনা করব, কেমন? জি স্যার। আচ্ছা একটু অপেক্ষা করেন। আচ্ছা এবার আসি আমাদের আজকের আরেকটা যে প্রজেক্ট, আরেকটা কি বলে যে ইম্পর্টেন্ট এলিমেন্ট বা টপিক বলেন, অন্যতম পার্ট, নাম কি পিকচার এন্ড ইমেজ। কি পিকচার এন্ড ইমেজ? একটু দেখেন এখানে কি বলতেছে, ইউজ ইমেজ দ্যাট রিলেটস টু দ্য সাবজেক্ট, হ্যাভ গুড কোয়ালিটি and terms of resolution.
এই স্ক্রিন দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যায় তো? যে দেখা যায় না তার নেট ঠিক করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার মঙ্গল গ্রহে গেছে। যেটা বলতেছিলাম, the use image that relates to the subject, অর্থাৎ আপনার ডিজাইনের মধ্যে এমন ইমেজ ব্যবহার, আমরা কিন্তু জানি আমাদের ডিজাইনের মধ্যে ইমেজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। অবশ্যই আপনার ডিজাইনের অর্ধেক কথা বলে দেয় কি একটা ইমেজ, অর্ধেক কথা কে বলে দেয় একটা ইমেজ ইমেজ। বলে দেয়। তো জি সেই স্যার। ক্ষেত্রে ইমেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ইমেজটা এমন ইউজ করতে হবে, অবশ্যই সেই ইমেজটা যেন গুড কোয়ালিটির হয়। কি কোয়ালিটির হইতে হয়? গুড কোয়ালিটির যেন হয়, এবং সেটা যেন আমাদের টপিকের সাথে, আমার টাইটেলের সাথে, আমার ডিজাইনের কনসেপ্টের সাথে রিলেটেড হয়। লাইক এখানে দেখেন যে ইমেজ ব্যবহার করছে, রেজুলেশন কি ভালো? তো কোয়ালিটি ভালো না, নাকি ফেটে গেছে ইমেজ? ফেটে গেছে স্যার। কোন ইমেজ ফেটে গেছে? স্যার বার্গার ইমেজ, বার্গারেরটা। জি স্যার। কই আমি তো দেখতেছি ফাটে নাই, আপনি কই দেখতেছেন ফেটে গেছে? স্যার ভেক্টর ফাটলো কেমনে? ফাটছে ডান পাশের ইমেজে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ডিজাইন ফাটে না বা নষ্ট হয় না। এমন ইমেজ ব্যবহার করতে হবে যে ইমেজের রেজুলেশন অনেক ভালো এবং সেটা যেন না ফাটে। এবার কথা আছে এখানে মেইনটেইন গুড প্লেসমেন্ট। অবশ্যই আমার ডিজাইনটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইমেজটার প্লেসমেন্টটা যেন গুড থাকে। এখানে একটা বার্গার, একটা পেপসি আছে। মজার বিষয় দেখেন, একটা করছে পেপসি, বার্গারের সাথে একটা, এখানে কিন্তু একটা কেমিস্ট্রি অ্যাড আছে। কার? পেপসির। হাত ধরা আছে, তাই তাই না? একজন প্রেমিক, একজন প্রেমিকা। মজার বিষয় দেখেন, ও বুঝাতে চাচ্ছে তুমি যদি বার্গার খাও বা ফাস্ট ফুড খাও, অবশ্যই এরপরে পেপসি খাও, তাহলে কি হবে? তোমার খাওয়াটার মধ্যে তুমি খাওয়ার পর একটা তৃপ্তি লাভ করবা। কি লাভ করবা? তৃপ্তি লাভ করবা। আর যদি তুমি তৃপ্তি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ফাস্ট ফুড বা বার্গার খাওয়ার পরে পেপসি খাও। কিভাবে বুঝলেন? যখন ওটা পাশাপাশি ছিল, হাত ধরা আছে। আজকে যদি এই হাত ধরাই থাকতো, কিন্তু ধরেন এই যে কি বলে, বার্গারটা এই কর্নারে থাকতো পেপসির কাছে, আর আমার এই মানে পেপসির লোগোর কাছে, আর পেপসিটা যদি এই কর্নারে থাকতো, হাত ধরাই থাকতো, তাহলে কি বুঝাইতো? কিছুই বুঝাইতো না। কিছুই বুঝাইতো না, অনেক কিছু বুঝাইতো। লাইক এইরকম বুঝাইতো, ওই দুধ আর আনারসের মতো, যে তুমি যদি দুধ খাও ভুলেও আনারস খাও না। ওই যে এটাই বুঝাইতো যে আপনি যদি বার্গার খান ভুলেও পেপসি খায়েন না, খাইলে কি হবে? যে কোনো সমস্যা একটা হইতে পারে। বুঝাইতে পারছি? যে ওরা এক হইতে চাচ্ছে, কিন্তু ওদের মধ্যে এমন কিছু কেমিক্যাল বা কিছু আছে যার কারণে ওরা এক হতে পারছে না। বিষয়টা এরকম। তার মানে কি, একটা ইমেজের গুড প্লেসমেন্টও খুব বেশি জরুরি, যেটা দ্বারা একটা অর্থ ক্রিয়েট হয়, একটা অর্থবোধক হয়। বুঝাইতে পারছি? জি স্যার। এরপরে হ্যাঁ, এরপরে 2 নম্বর যে ডিজাইনটা আছে, 2 নম্বর ডিজাইনটার মধ্যে একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। 2 নম্বর ডিজাইনটার মধ্যে যে এতগুলো ইমেজ ব্যবহার করছে, কখনো মনে হইতেছে এটা একটা গাড়ির শোরুমের অ্যাড, কখনো মনে হচ্ছে এটা গাড়ির গ্যারেজের অ্যাড, আর কখনো মনে হচ্ছে ও গাড়ি নিয়ে ট্যুর দেয় এরকম একটা অ্যাড, কখনো মনে হচ্ছে ও গাড়ি হচ্ছে কি বলে ভাড়ায় বিক্রি করে, ভাড়ায় দেয় এরকম একটা অ্যাড। মানে কোনো কিছু ইনফরমেশন ক্লিয়ার না। রিজন কি? কোনো ইমেজ গুলোই আমার ডিজাইনের সাথে বা আমার কনসেপ্টের সাথে মিল নাই। তার মানে কি, আমাকে এমন কিছু ইউজ করতে হবে যেটার সাথে আমার কনসেপ্টের সাথে কি আছে? মিল আছে। বুঝছি? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। স্যার নেক্সট, এরপরে আসে কালার। আমাদের ডিজাইনের মধ্যে আমরা সব থেকে বেশি যে সমস্যাটায় পড়ি তার নাম হচ্ছে কি? কালার। ডিজাইন করব, আমি কি কালার দিব? আমি টেক্সট দিব, আমি কি কালার দিব? কালারই খুঁজে পাই না। সুন্দর করে বলা আছে, ইনকর্পোরেট ব্র্যান্ড কালার ইন ইউর ডিজাইন। অবশ্যই তোমার ডিজাইনটা যদি কর্পোরেট কোনো ডিজাইন হয় তাহলে অবশ্যই তুমি তোমার কালার ব্যবহার করবা। কোত্থেকে? তোমার কর্পোরেট থিম থেকে। লাইক তোমার নিচে দেখেন লেখা আছে কালারস ক্যান বি চুজ ফ্রম দ্য লোগো অর দ্য প্রোডাক্ট। অর্থাৎ তোমার ডিজাইনটা যদি কোনো কর্পোরেট ব্র্যান্ডের জন্য ডিজাইন হয়, অবশ্যই তুমি চেষ্টা করবা লোগো থেকে কালার নিয়ে ডিজাইনটা করবার জন্য। কই থেকে কালার নিতে বলছে? লোগো অথবা প্রোডাক্ট। লোগো থেকে কালার নিতে বলছে। এখন প্রোডাক্ট কার জন্য? এমন কোন ব্র্যান্ডের জন্য যদি আপনি ডিজাইন করেন যে ব্র্যান্ডের কাছে লোগোটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার কোম্পানির প্রোডাক্ট। লাইক রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের লোগো কি আছে না আছে এটা কোনো ধরা বাঁধা কিছু নেই, এটা কিছু আসে যায় না। দেখবেন রেস্টুরেন্টের যত প্রোডাক্টের, রেস্টুরেন্টে যত ব্যানার করা হয়, রেস্টুরেন্টে যত অ্যাড করা হয়, সব অ্যাডের মধ্যে কালার আসে আমার প্রোডাক্ট থেকে। কারণ কি? বার্গারে কালার নিয়ে ডিজাইন করছে, পিৎজার কালার নিয়ে ডিজাইন করছে, ফাস্ট ফুডের অন্য কোনো কিছু লাইক ধরেন স্যান্ডউইচের কালার নিয়ে ডিজাইন করছে। বুঝাইতে পারছি? তাহলে কালারটা অবশ্যই কর্পোরেট যদি ডিজাইন হয়, লাইক কর্পোরেট ডিজাইন, এজেন্সি ডিজাইন, ব্যাংকের ডিজাইন, রিয়েল এস্টেট ডিজাইন, এইসব ডিজাইনে কালার যাবে কোত্থেকে? লোগো থেকে। আর যদি এগুলা বাদ দিয়ে কর্পোরেট সারা কোনো কোম্পানি হয় যার নির্দিষ্ট প্রোডাক্ট আছে, সেই ক্ষেত্রে কালার নিতে হবে আমার প্রোডাক্ট থেকে। বুঝছি? জি স্যার।
ডান পাশের একটা দেখেন সুন্দর করে যে পিউরিটার ইউনিলিভার পিউরিটার একটা অ্যাড করে দিছে, দেখেন কালার দিয়ে বুঝাইয়া দিছে এক পাশে রাত এক পাশে দিন। সে কি বুঝে চাইছে যে তুমি বিশুদ্ধ পানি পাবা দিনটা 24 দিন, তাই না? দিনটা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, তাই না? জি স্যার। নেক্সট, অবজেক্ট এন্ড শেপ। অবজেক্ট এন্ড শেপ কি কেউ বলতে পারেন? নো স্যার, কেউই পারেন না? আইডিয়া তাহলে নাই। কেমন হবে? আর চেষ্টা object করেন। একটা ইমেজ, আর শেপ হচ্ছে যে একটা- কোনো একটা নেয়া কোনো একটা আকৃতি। আচ্ছা চলো না আমি একটু যদি বলে দিই, অবজেক্ট এন্ড শেপ মানে কি? আমরা আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের কি অবজেক্ট ইউজ করি কিনা, জি জি স্যার। বিভিন্ন শেপ ইউজ করি কিনা? জি স্যার করি। করি। আমাদের ডিজাইনের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন, আপনি যে ডিজাইন করতেছেন অবশ্যই চেষ্টা করবেন সেই ডিজাইনের মধ্যে শেপগুলা রিলেটেড শেপ রাখার জন্য। কি শেপ? রিলেটেড শেপ। কারণ কি, ডিজাইনের মধ্যে শেপ কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। যদি আপনার শেপ থাকে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, শেপ থাকলে আপনার ডিজাইনটাকে পরিপূর্ণ লাগবে, শেপ থাকলে আপনার ডিজাইনটা মনে হবে যে এটার মধ্যে একটা সুর আছে, শেপ থাকলে আপনার ডিজাইনটা একটা ছন্দ ছন্দ ভাব আসবে। বুঝাইতে পারছি? জি স্যার। অবশ্যই ডিজাইনের মধ্যে শেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন রিলেটেড শেপ মানে কি? রিলেটেড শেপ মানে হচ্ছে ধরেন আপনি আপনার ডিজাইনে কোথাও রেক্টেঙ্গেল ইউজ করছেন, তার মানে সব জায়গায় রেক্টেঙ্গেল ইউজ করতে হবে। আপনার ডিজাইনের মধ্যে কোথাও আপনি ইলিপস ইউজ করছেন, তার মানে আমার পুরো ডিজাইনটার মধ্যে যত শেপ আসবে সব আমার কি শেপ আসবে? ইলিপস বা Ellipse। রাউন্ড আসবে। এই যে এখানে দেখেন একটা মানুষের মতো অ্যাড করে দিছে, মানুষের অ্যাড মানে যে মানুষটা দৌড়াচ্ছে, এখানে যে শেপ ব্যবহার করা হয়েছে কোন শেপ ব্যবহার করা হয়েছে বলেন তো? রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গেল স্যার। রেক্টেঙ্গুলার শেপ। প্রশ্ন হচ্ছে মাথা, মাথা কি কখনো রেক্টেঙ্গেলের মতো চার কোণার হয়? না। নো স্যার। মাথা তো গোল হয়, কিন্তু উনি যদি চাইতো মাথাকে একটা গোল দিতে পারতো না? ইলিপস না দিয়ে কি করছে? রেক্টেঙ্গেল দিয়ে গোল বানানোর চেষ্টা করছে। এই যে সিস্টেমটা, এই যে প্রক্রিয়াটা, এই যে স্টাইলটা, এটাকেই বলা হয় অবজেক্ট এন্ড শেপের এমফাসিস। অর্থাৎ আপনি আপনার ডিজাইনের মধ্যে চেষ্টা করবেন, অবশ্যই আপনি আপনার ডিজাইনের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন রিলেটেড বা সিমিলার শেপ রাখার জন্য, রিলেটেড বা সিমিলার শেপ রাখবার জন্য। মনে থাকবে? জি স্যার। স্যার 1 মিনিট, একটু একটু দাঁড়ান, একটু হোল্ড করেন। আচ্ছা বুঝতে পারছি তাহলে অবজেক্ট এন্ড শেপের বিষয়টা। স্যার জি স্যার বুঝছি। গুড। এরপর নেক্সটে যাচ্ছি, অ্যালাইনমেন্ট। আমাদের আজকের টপিকে 7 নাম্বার টপিক সম্ভবত, রাইট? অ্যালাইনমেন্ট। জি। তাহলে স্যার অনেকগুলো শেপের সংশ্লেষণ হয়ে একটা ই হয়। কথা হচ্ছে আপনি আপনার ডিজাইনে যদি পলিগন ইউজ করেন তার মানে সব জায়গায় পলিগন ইউজ করবেন। যদি পেন টুল দিয়ে আমরা পেন টুল দিয়ে যা করি তাই কিন্তু ওয়ান কাইন্ড অফ রাউন্ড শেপ হয়। কি রাউন্ড হয়? পেন টুল দিয়ে আমরা ডিজাইনের মধ্যে যা করি সব তো রাউন্ড শেপই হয়, তাই না? সেক্ষেত্রে আপনি ওই রাউন্ড একাধিকবার ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? মানে ওই রিলেটেড হইতে হবে, এমন না যে এক জায়গায় আমি রেক্টেঙ্গেল দিচ্ছি আরেক জায়গায় আবার আমি ইলিপস দিচ্ছি, তাহলে কি আমার ডিজাইনের রিদম মিলবে না, ছন্দ মিলবে না। বুঝতে পারছি? জি স্যার। গুড। এবার আমি আসি অ্যালাইনমেন্ট। আমার আজকের মানে স্টাইলের 7 নাম্বার টপিক অ্যালাইনমেন্ট। যে কোনো ডিজাইনকে সুন্দর করার জন্য অ্যালাইনমেন্টও বড় ধরনের ভূমিকা পালন করে। ডিজাইন আপনার অটোমেটিক সুন্দর হয়ে যাবে যদি আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকে। আপনার পুরো সবকিছুর অ্যালাইনমেন্ট, আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক আপনার ডিজাইনটা সুন্দর হবে। কেন? এই যে দেখেন লেখা আছে, এ পারফেক্ট অ্যালাইনমেন্ট হেল্পস টু প্রোভাইড ইনফরমেশন ইজ সিস্টেম্যাটিক ওয়ে। সঠিক অ্যালাইনমেন্ট কি করে? একটা সিস্টেমের মধ্য দিয়ে, একটা সঠিক সিস্টেম, একটা সঠিক পন্থার মাধ্যমে আপনার ইনফরমেশন বা তথ্যগুলো ক্লায়েন্টকে পৌঁছাতে সাহায্য করে। লেখা আছে অ্যালাইনমেন্ট ক্রিয়েট রিদম, মানে সুর বা ছন্দ তৈরি করে। ইট ব্রিংস লাইফ টু ডিজাইন, এবং এটা কি ডিজাইনের মধ্যে জীবন দেয়। ডিজাইনের মধ্যে কি দেয়? জীবন দেয়। লাইক খেয়াল করেন আমার এই যে ডিজাইন, দুইটা ডিজাইন আছে, দুইটা ডিজাইনের মধ্যে বলতে পারেন কোন ডিজাইনটা বেস্ট বা কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো বা কোনটা গুড ঠিক আর কোনটা ব্যাড অ্যালাইনমেন্টের দিক থেকে? কেউ? উপরেরটা। উপরেরটা বলতে এখানে দুইটা আছে, উপরে কোনটা? ডাইনে আছে একটা, বামে আছে, উপরে তো নাই। ভালো স্যার। স্যার ডাইনে বামের যে ডান দিকে আছে এই এলিমেন্টটা গুড এলিমেন্ট। বাম দিকে যেটা আছে এটা ভালো আছে। বামের নিচে কি আছে? ডানেরটা ভালো। উপরেরটাও এলিমেন্ট ঠিক নেই, আবার ডাইনে নিচেরটাও ঠিক নেই, তাই না? স্যার ডানে অ্যালাইনমেন্ট ঠিক আছে স্যার। ও স্যার এই যে আবার আরেকটা দেখা যাচ্ছে, তিনটার কোনোটার ভিতরে তো অ্যালাইনমেন্ট ঠিক পাচ্ছি না। আচ্ছা চলেন আমি একটু বলে দিই। আমার এখানে অ্যালাইনমেন্টের দিক থেকে চিন্তা করলে আমার এখানে সবথেকে বেস্ট ডিজাইন হচ্ছে লেফটের, অর্থাৎ এই যে প্রোডাক্টের যে ব্যানারটা এইটা,
এটার মধ্যে একটু ভুল আছে। জি কি স্যার। ভুল আছে? এই যে দেখেন এই সবগুলা আমার এখানে রাইটে দেওয়া আছে, ভালো কথা, সবগুলো রাইটে দেওয়া, এই সবগুলো লেফটে দেওয়া। এই যে দেখেন নিচ থেকে একটা কিন্তু রাইটে চলে গেছে, দেখছেন? অ্যালাইন ভেঙে ফেলছে, বুঝছি আমি। বাট এটার দিয়ে যদি তাকান, এখানে সব কি আমার সেন্টার, আমার প্রোডাক্ট, আমার এই যে লেখা, এই যে ইনফরমেশন, এই যে প্রোডাক্ট, আবার লেখা ইনফরমেশন, আবার প্রোডাক্ট, লেখা ইনফরমেশন, সব কি আমার সেন্টার। এই যে আমার ক্যামেরা ইউজ করছে আমার শেপের সেন্টারে, টেক্সট শেপের সেন্টারে, 50% অফ শেপের সেন্টারে। এক কথায় আপনার এখানে যা কিছু দেখতেছেন সব কি আমার শেপ বা ডিজাইনের সেন্টারে ব্যবহার করছে। শেপ বা ডিজাইনের কোথায় ব্যবহার করছে? সেন্টারে ব্যবহার করেছে। তাহলে কি অ্যালাইনমেন্টের দিক থেকে আমার সব থেকে বেস্ট কোনটা? এই ডিজাইনটা। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি, আচ্ছা তাহলে আমি নেক্সটে যাই। যদি একটু ব্যাড অ্যালাইনমেন্ট দেখাই, এই যে দেখেন ব্যাড অ্যালাইনমেন্ট। হিরো আলম। দেখছেন? ব্যাড অ্যালাইনমেন্ট গুলো দেখলে মনে হয় কি আমি ডিজাইন করলে মনে হয় এরকমই করতাম। এরকম আমরা ভাবলে চলবে? আমরা আসলে বাঙালি দেখলে বুঝুন যা। আল্লাহ, এরকম ভাবলে চলবে নাকি? দেখছেন ব্যাড অ্যালাইনমেন্টটা? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এই হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখেন এই ডিজাইনটাও, লেফটে যে ডিজাইনটা আছে খুব সুন্দর করা যাইতো যদি কিনা এখানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করা যাইতো। অ্যালাইনমেন্ট, এই যে ইমেজ মাছ দিয়ে রাখছে আকাশের উপরে, কই দিয়ে রাখছে, কি দিছে না দিছে, কোনো আগা মাথা কোনো ঠিক ঠুক নাই। মানে এটা যে কিসের ডিজাইন আমি তাই বুঝতেছি না। এই যে এটা একটা পার্টি মাটি কিছু একটা বুঝে যাইতেছে, আচ্ছা ভালো কথা, কিন্তু এই মানে যে অবস্থা মনে হইতেছে দেশের সব জনগণকে উঠাইয়া দিছে একটা পোস্টারের মধ্যে, ডায়াবেটিস ডিজাইন। তাই না? তাই তো? জি স্যার, মঙ্গল গ্রহে যায় সব স্যার পরিশ্রম করেছে অনেক, তাই না? কতগুলা ছবি আইনা লাগাইছে। আচ্ছা, তো যাই হোক, তো এক কথা হইতেছে ডিজাইনের অ্যালাইনটা কি খুবই গুরুত্বপূর্ণ, বুঝছি না? পারবেন তো নাকি? জি জি স্যার। স্যার। ইনশাআল্লাহ। ওইটা স্যার সদরঘাটের লঞ্চের এই দিলে ভালো হইতো। ইমোশন। আচ্ছা চলেন এখন আমি আমাদের আজকের টপিকের আজকের ক্লাসের লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কি আমার এখানে সুন্দর করে দেওয়াই আছে ইমোশন। ইমোশন বলতে কি বোঝাচ্ছে? অনুভূতি, তাই না? তাই তো? আবেগ। আবেগ, অনুভূতির মাধ্যমে যে আবেগটার সৃষ্টি হয় সেটাই কি আমার ইমোশন। এবার যদি আমি একটু বুঝাই আবেগ বলতে কি বোঝাচ্ছে, এখানে ডিজাইনের সাথে আমার বলতে স্যার ডিজাইনের সাথে বিজনেসের সাথে আবেগের কি সম্পর্ক, এটার আবার আসলো কই থেকে, তাই না? এটার অনেক সম্পর্ক আছে, অনেক কঠিন গভীর সম্পর্ক। কিভাবে চলুন একটু বুঝাই দিচ্ছি। লাইক আমরা ছোটবেলার কথা বাদ দেন, আমরা তো এখন এই জেনারেশন মানুষ। গত 2 বছর আগে বড় সড়ো নামে একটা নাটক আসছিল, দেখছিলেন সবাই? জি স্যার। অনেকেই দেখছেন, আবার আমার মতো তারা হয়তো ফুল নাটক দেখার মতো সময় পান নাই, তাই না? আচ্ছা, তো যাই হোক আমি শুনেছি এরকম অনেকেই নাকি এই নাটকটা দেখে দেখে কান্নাও করছে, অনেক ছেলেরা নাকি কান্না করছে, তাই না? প্রশ্ন হচ্ছে এটা দেখে কান্না করার রিজনটা কি? এটা কি বাস্তব কিছু না? হ্যাঁ, এটা বাস্তবের মতো হইতে পারে, বাট এটা বাস্তব না। এটা কি বাস্তব না? তাহলে এটা দেখে সে যে দেখছে, যে কান্না করছে, সেও জানে এটা বাস্তব না, বাট সে কান্না করতেছে কিনা প্রশ্ন, সে কান্না কেন করতেছে? তার ভিতরে আবেগটা প্রতিফলন ঘটতেছে, তাই না? ধরেন এটাও বাদ দিলাম, আজকে থেকে 20 বছর আগে আমাদের এই মা খালারা যখন বা হচ্ছে তাদের আম্মারা বা তাদের আব্বারা যখন টেলিভিশন দেখতো, সাদা কালো টেলিভিশন, তখন সেখানে ছবি দিত, ফিল্ম দেখাইতো, মুভি থাকতো শুক্রবার শনি, তাই না? তাই তো? সেখানে এমন হয়তো কোনো নায়ক মারা যাচ্ছে বা নায়কের গুন্ডারা গুল্লি করছে বা ধরেন ছুরি দিয়ে আঘাত করছে, যারা দেখতেছে আমার মা খালারা তারা কান্না করতে করতে চোখ ভাসায় ফেলতেছে। তারাও জানে এটা ছবির মধ্যে এমনি এমনি মারছে, আবার পরের ছবিটা কিন্তু ওরা দেখা যাবে, জানে। এরপরে কান্না করতেছে আর কি বলতেছিল, আহারে মাইরা ফেলাইছে, আহারে মরে গেল, আহারে ওরে কেউ ধর নাকি, কি করতো না? প্রশ্ন, এই আবেগটা তার ভিতরে আসতেছে কেন? কারণ একটাই, তার মধ্যে মানে টাচ করতেছে, তার হৃদয়ে টাচ করতেছে ডিজাইনটা, তার হৃদয়ে টাচ করতেছে মুভিটা, যে দেখো কি করুণ পরিণতি, বা তোমার আবেগ কি বলে, তার ইমোশনে আঘাত করতেছে, তার আবেগের মধ্যে বারবার করা নাড়তেছে। বুঝাইতে পারছি? এক কথায় আপনার ডিজাইনের মধ্যে এটা ফুটাইতে হবে
আমাদের পৃথিবীতে আমরা যা কিছু দেখি না কেন কোনো কিছু ইমোশন ছাড়া না। বিশেষ করে যদি বিজনেসের কথা বলেন, যদি আপনি আবেগকে বাদ দেন, পৃথিবীর কোনো বিজনেস 10 সেকেন্ডের বেশি টিকবে না যদি আপনি আবেগকে বাদ দেন। একজন সাংবাদিক, সেও জনগণের আবেগ নিয়ে খেলাধুলা করে। একজন কি বলে নায়ক, সেও দর্শকদের ইমোশন নিয়ে খেলা করে। একজন ডিজাইনার, সেও শ্রোতাদের ইমোশন নিয়ে খেলাধুলা করে। কিরকম? এই যে দেখেন, এই যে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এটা কিসের অ্যাড বলেন তো? ফিডএক্সের। এই অ্যাডটা দেখে কি মনে হয়? উপরতলা থেকে নিচতলা দিচ্ছে। আর কিছু? এখানে স্যার স্যার অস্ট্রেলিয়া থেকে এশিয়ায় দিচ্ছে। আমি যদি একটু বলি, একটু জাস্ট খেয়াল করে দেখেন, এখানে দেয়ালে কি আছে? ওয়ার্ল্ড ম্যাপ, রাইট? আচ্ছা, ভালো কথা। উপরে ওয়ার্ল্ড ম্যাপের আমাদের এশিয়ার মধ্যে একজন ভদ্র মহিলা, আর এখানে অস্ট্রেলিয়া বা যে অন্য কোনো একটা মহিলা আর একজন পুরুষ একটা প্রোডাক্ট বা একটা পার্সেল সে দিচ্ছে। উপরে মহিলাটা দিচ্ছে আর ইনি ধরতেছে, উনি নিচে আছে, উনি উপরে। এই মহিলাটা যদি প্রোডাক্টটা ছেড়ে দিত কিন্তু খুব সহজেই ধরতে পারতো। ও ছাড়তেছে না, ও ধরবে, হয়তোবা নিবে, এরপরে ও ছাড়বে। জাস্ট এতটুকু দিকে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে তাকান, একটু চিন্তা করেন, আপনি চিন্তা করবেন তাহলে যে হায় আল্লাহ, ফিডেক্স এত ভালো, আমার প্রোডাক্টটা এইভাবে যত্ন করে দেয়। ফিডেক্স এটাই আপনারা বোঝাতে চায় যে আমি তোমার প্রোডাক্টটা তুমি যেইভাবে যাকে দেওয়ার তাকে যেভাবে দিতা, যে সে না ধর রাখ পর্যন্ত তুমি প্রোডাক্টটা তাকে ছাড়তা না, এই প্রোডাক্টের আসল মালিক না পর্যন্ত তুমি ছাড়তা না, ঠিক তেমনি আমি তোমার প্রোডাক্টটাকে নিয়ে তোমার মতো করে দেওয়ার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টের কাঙ্ক্ষিত লোককে আমি না পাবো, আমি তোমার প্রোডাক্টটা ছাড়বো না। আমি তোমার প্রোডাক্টটা বিশ্বাসের সাথে যথাযথভাবে সঠিক জায়গায় পৌঁছায় দেব। যখন এই কথাটা আপনি শুনতেছেন, তখন আপনার ভিতরে আস্থা জাগতেছে, ভিতর থেকে আসতেছে ওয়াও, তাহলে তো আমার সব বাত, আমি এখন থেকে প্রোডাক্ট শুধু ফিডেক্সের কুরিয়ারেই পাঠাবো, তাই না? স্যার, এই অ্যাডস এর মধ্যে মাতৃত্ব প্রকাশ পাইছে। অবশ্যই। ডান পাশের দিকে যদি তাকান, ডান পাশে যে ওরিও বিস্কুট, কি অ্যাড আছে এটার মধ্যে? বলেন, দেখা দেখা বলেন আমারে। আর এটার মধ্যে লোভ আছে, মনে খাওয়ার লোভ। স্যার পাইপ দেখা যাচ্ছে, চুষা চুষা খাওয়া। দুধ আছে, দুধের উপরে বিস্কিটটা। আর তার কি বোঝায় তাই কোন? মন চাচ্ছে খাই। স্যার পুষ্টিগুণ বোঝাচ্ছে। আর কিছু? স্যার গুণগত মানটা কি বোঝাচ্ছে, কিরকম উচ্চ উচ্চ। আচ্ছা, মূলত অরিও বিস্কুটটা ভারতের যতগুলো বিস্কুট বা ক্রোকারিজ কোম্পানি আছে তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে ওরিও বিস্কুটটা, যেটা ওরিও ইন্ডিয়ার যতগুলো বিস্কুট আছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে সেল হয়েছে কি ওরিও বিস্কুট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই যে ওরিও বিস্কুটটা সেল হয়েছে এতগুলো ইসের মধ্যে, মজার বিষয় হইতেছে ওরিও বিস্কুট কি করলো, যখন দেখতেছে বাজারের মধ্যে ওরিও বিস্কুটটা ভালো করে চলতেছে, তখনই ওরিও কোম্পানি বিস্কুটের পাশাপাশি নিয়ে আসছে আরেকটা দুধ। এই যে নিচে যে দুধটা দেখেন, এই দুধ নিয়ে আসছে। এই দুধটাকে চালানোর জন্য একটা তৈরি করে দিচ্ছে ওরিও বিস্কুটের সাথে এই দুধটা মিক্স করে। এই ওরিও বিস্কুটটা সব থেকে বেশি পছন্দ হচ্ছে বাচ্চাদের। ওই একটা দ্বারা জাস্ট এটাই বোঝাতে চাইছে যে তুমি যদি বিস্কুটটাকে আমার এই ওরিও বিস্কুটটাকে ওরিও কোম্পানি দুধের সাথে ভিজিয়ে ভিজিয়ে খাও, এটা এমনিতেই পুষ্টিকর, এটা এমনিতেই সুস্বাদু। যখন তুমি দুধের মধ্যে ভিজিয়ে আমার বিস্কুটটা খাবা, তখন এটা স্বাদ আরো বহু গুণ বহু মাত্রায় বেড়ে যাবে। যখন একটা বাচ্চা, আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে কোনো সুপার শপে ঢুকছেন ওরিও বিস্কুট কিনবার জন্য, যখন সে অ্যাড দেখতেছে, বাচ্চা কান্নাকাটি শুরু করতেছে, আমি ওই দুধটাও নিব, কারণ দুধের সাথে ভিজিয়ে বিস্কুটটা খাইলে আমার বিস্কুটের কি স্বাদ আরো বহুগুণ বেড়ে যাবে। কাজ করছে ইমোশন। ফলাফল কি? ফলাফলটা কি? বিজনেস চাঙ্গা, রাইট? জি স্যার, বাট পারবো না। এটার বলা হয় কৌশল, এটা হচ্ছে কৌশল। কৌশল আরো আছে, চলেন যাই। কিছু গুড আর কিছু গুড অ্যাডভার্টাইজমেন্টের এখানে স্যাম্পল আছে। এখানে আছে গ্রামীণ ফোনের অ্যাড, এখানে আছে নাটে স্কুলের অ্যাড। এটা আমার এই তিনটা ডিজাইন থেকে 5 মিনিট তাকায় থাকেন, 2 মিনিট তাকায় থাকেন, তাকায় থেকে একটু আমারে বলেন যে কি বুঝতে পারতেছেন, আমারে বুঝাইতে হবে। গ্রামীণ ফোন স্যার নেটওয়ার্কটা বোঝানো হয়েছে যে জমিন থেকে আসমান পর্যন্ত শুধু গ্রামীণ ফোন আর গ্রামীণ ফোন। স্যার প্রথমটা বোঝাচ্ছে যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক শক্তিশালী, আর দ্বিতীয়টা বোঝাচ্ছে কাঁচা বাদাম। আর কেউ?
নাটি বিস্কিটটা আসল বাদামের স্বাদ বোঝাচ্ছে। এটা তো লেখাপড়া বললে হবে। আচ্ছা হ্যাঁ কোকা কোলাটা বোঝাচ্ছে যে রিচ ফুড ভালো খাওয়া দাওয়ার পরে কোকা কোলা খেতে হবে। স্যার নাটি বিস্কুটটা খাইলে কি বাদামের স্বাদটা পাওয়া যাবে এটা বোঝাচ্ছে আর কি। চলুন আমি একটু বলি। দেখেন গ্রামীণ ফোন বাংলাদেশের সব থেকে মানে বাংলাদেশে যতগুলো টেলিকমিউনিকেশন কোম্পানি আছে সব কোম্পানিগুলো বাৎসরিক হারে অনেক পরিমাণে ঋণ। একমাত্র গ্রামীণ ফোন যার কোনো ঋণ নাই, সে আনুপাতিক হারে অন্যান্য কোম্পানির তুলনায় ভালো পরিমাণে লাভে অবস্থানে আছে। আরো মজার বিষয়, সব থেকে বেশি কল রেট গ্রামীণ ফোনে এবং বাংলাদেশের সব থেকে বেশি গ্রাহকও গ্রামীণ ফোনের। এইবার আসি বিজনেসের এই অ্যাড দ্বারা কি বুঝাইতেছে। এই অ্যাড দ্বারা গ্রামীণ ফোন দেখেন একটা বাচ্চার পিছনে একটা রকেট। কি বুঝাতে যাচ্ছে যে আমার এই যে নেটওয়ার্কের এতটাই গতি, কেমন রকেটের গতি, যেটা কিনা তুমি যদি মহাকাশেও যাও, স্পেসে গেলেও এটা পাবা। আর এই ধরনের সেবাটাই আমি দিয়ে আসছি 20 বছর যাবত। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন এটা চিন্তা করবেন যে ওয়াও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মহাকাশে পাওয়া যায়, এবার আপনি জানেন যেটা মহাকাশে পাওয়া যায় না, কিন্তু আপনার ব্রেইনে সাইকোলজিক্যাল একটা ইফেক্ট এইভাবে পড়বে যে ওরা অ্যাড দিছে মহাকাশে পাওয়া যায়, তাহলে মহাকাশে পাওয়া না যাক বা না যাক, সুন্দরবনে তো পাওয়া যায়, টেকনাফে তো পাওয়া যায়, তেতুলিয়ায় তো পাওয়া যায়। আপনি কিন্তু গ্রামীণ ফোনটাই অন্য সকল সিম থেকে গ্রামীণ ফোনটাই বেশি নিবেন। কারণ কি, যদি এটা মহাকাশে পাওয়া যায় সুন্দরবনে কেন পাওয়া যাবে না? এটা মহাকাশে পাওয়া গেলে বঙ্গোপসাগরে কেন পাওয়া যাবে না? কনসেপ্ট কি বুঝাইতে পারছি? টেকনাফে স্যার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নাই। নাই তো, বাট এটা তো সেভাবে বুঝাইছে, এখানে তো বলে দেয় না টেকনাফে পাওয়া যাবে, কিন্তু আপনার সাইকোলজিক্যাল ইফেক্ট বলতেছে পাওয়া যাবে। বুঝছি? জি স্যার। এরপরে যদি নাটি বিস্কুটের কথা বলি, এক কথায় বলতেছে যারা কিনা অলস, এটা মানে আমি আমার দিয়ে বুঝাইতেছি, হ্যাঁ আমি অলস তো এই জন্য আর কি বলতেছে যে আমার মতো হাসান তোমার মতো যারা অলস, যারা কিনা বাদাম ছোলার বয়ে খেতে চায় না, তাদের জন্য লোভনীয় অফার। তোমরা যদি কিনা আমার এই নাটি বিস্কুটটা খাও, খুব সহজেই তুমি নাটি বিস্কুটটা খেলে এর মধ্যে কি বলে বাদামের ফ্লেভার পেয়ে যাবা, বাদামের পুষ্টিগুণ পেয়ে যাবা, তোমার আর আলাদা করে বাদাম ছুলে খেতে হবে না। বুঝাইতে পারছি কথা? এবার আমি কি চিন্তা করলাম, বাহ ভালোই তো, তাহলে চলেন আমি নাটি বিস্কুটই খাই 20 টাকা করে 15 টাকা করে, ভালোই হইলো, আমার আর আলাদা করে বাদাম খেতে হবে না, তাই না? স্যার কোকো কোলাটা বুঝলাম না স্যার। এই তিনটা আছে কোকাকোলার এখানে, তিনটা, একটা দুইটা তিনটা, ভালোভাবে দেখেন এরপর আমি বলতেছি। প্রথমটাই জিরাফ আছে স্যার। জিরাফ আছে, তারপর এটা বুঝতে পারলাম না। চল একটু বুঝাই দিচ্ছি। প্রথমটা দ্বারা কি বোঝা, একটা জিরাফ। জিরাফ দেখতে কি ছোট প্রাণী না বড় প্রাণী? বড়। বড় প্রাণী। বুঝাতে চাচ্ছে এই যে দেখেন জিরাফ, একটু দেখেন জিরাফের পা কই আছে, ক্যানের বাইরে, মাথা আছে উপরে। বুঝাতে চাচ্ছে নতুন যে ক্যানটা আসছে আমার, সেই নতুন ক্যান কোকাকোলার নতুন ক্যানটা একটু বড় হয়েছে আগের থেকে। কি হয়েছে? আগের থেকে বড় হয়েছে। তুমি আগে যা পাইতা, ধরেন 20 টাকা আগে পাইতেন 200 মিলি, এখন পাবা 20 টাকা 250 মিলি। সে বুঝাইতে চাইতেছে, বুঝাইতে পারছি? জি স্যার। এই একটা 3 নাম্বার যে একটা, এটা দ্বারা বোঝাতে চাচ্ছে তুমি যদি কোনো রিচ ফুড বা ধরেন কোনো রেস্টুরেন্টে কোনো খাবার খাও, খাওয়ার পরে অবশ্যই তুমি কোকা কোলা খাও, স্বাদটা বাড়বে, তৃপ্তিটা হবে, তৃপ্তির ঢেকুর পাইবা, তাই তো? মাঝখানে ডিজাইনটা সব থেকে বহুল আলোচিত এবং সব থেকে বেশি সফল একটা অ্যাড, মাঝখানের একটা। আমরা জানি আমাদের আমেরিকায়, আমাদের না পশ্চিমাদের আমেরিকায় আমরা জানি এমন হয় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ নিয়ে প্রায় সময় যুদ্ধ লাগে। বেশ কয়েকদিন আগেও, মানে কয়েক মাস আগেও এরকম হয়েছে, এত পরিমাণে কঠোর অবস্থা হয়ে গেছিল শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ নিয়ে, তাই না? জি স্যার শুনেছি। ঠিক তখনই কোকা কোলা কি করছে, বাজারে অ্যাড নিয়ে আসছে। কি অ্যাড দেখেন, একটা কৃষ্ণাঙ্গ আর একটা হচ্ছে শ্বেতাঙ্গ, মাঝখানে দুইজনের হাত রেখে মাঝখানে কি করছে, কোকা কোলার ক্যানের ক্যাপটা রাখছে, কোকা কোলার বোতল একটা শেপ বুঝাইছে এখানে, তাই না? জি স্যার। ওকে, এবার দেখেন কি বুঝাইছে। তুমি যদি কোকা কোলা খাও, যদি কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দুইজনই যদি কোকা কোলা খাও, তাহলে কি হবে, তোমাদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে, তোমরা কখনো ঝগড়া করতে পারবা না। আসলে কি কোকা কোলার সেই ক্ষমতা আছে ঝগড়া থামানোর? ইম্পসিবল। ইম্পসিবল। বাট আপনার ব্রেইন সাইকোলজিক্যাল একটা ইফেক্ট এখানে পড়ছে, আপনার ব্রেইন সিগন্যাল দিছে তুমি কোকা কোলা খাও, শ্বেতাঙ্গের সাথে ঝগড়া লাগবে না, তুমি কোকা কোলা খাও, কৃষ্ণাঙ্গের সাথে ঝগড়া লাগবে না। মজার বিষয়, যুদ্ধের সময় মানে এই পরিমাণে ঝগড়া বিবাদের সময় সব থেকে বেশি পরিমাণে সেল হয়েছে কোকা কোলা, এবং ওদের যুদ্ধ প্রায় 0.13% কমে গেছিল কোকা কোলা খাওয়ার কারণে।
বুঝাইতে পারছি? জি স্যার। সত্যি কি এই ঘটনা ঘটেছে স্যার? জি। তো মূল বিষয়টা হইতেছে যে এই যে বললাম যে সব থেকে সফল, কোনো টেক্সট নাই, কিচ্ছু নাই, বাট বুঝাই দিছে অনেক কিছু, বিস্তার কিছু বুঝাই দিছে। বিষয়টা হচ্ছে এইরকমই, একটা অ্যাড তৈরি করার জন্য যে অনেক পরিমাণে লেখা থাকবে এমন না, একটা ভালো একটা ইমেজ হইলেই যথেষ্ট। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তো আচ্ছা আসলে স্যার, এই ধরন, হ্যাঁ স্যার এখানে অ্যাজটা দেখে আমরা বুঝতেছি না ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিভাবে করবো স্যার? এটাই তো। এবার আসি, আপনাদের ডিজাইন শেখানোর আগে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস কেন শিখেলাম? যেন এই যে আমরা 8টা রুলস একটু আগে শুনলাম না, 8টা রুলস, যখন আপনি ডিজাইন করবেন, এখন যখন আপনি জানবেন যে আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে তো আমার ডিজাইন হবে না, ডিজাইন হয়ে যাবে ব্যাড, আপনি কিন্তু চেষ্টা করবেন অ্যালাইনকে ঠিক রাখার জন্য। আপনি যখন ডিজাইনটা করার পর দেখলেন এখানে সাবজেক্ট ক্লিয়ার না, আপনি কিন্তু বুঝে গেলেন এটা কিন্তু আমার গুড ডিজাইন হয় না, তার মানে সাবজেক্ট ক্লিয়ার করতে হবে। এখন এগুলো দেখা দেওয়ার রিজনটা একটাই, যেন আপনি খুব সহজেই কি বলেন, ডিজাইন আপনি করতে খুব পারি। সহজেই ভালো ডিজাইন করতে পারেন। কারণ যখন কাজ করার পরে যদি আপনি এগুলো দেখেন, কোনো লাভ হবে? আর ধরেন আপনি 1 মাস ধরে ডিজাইন করতেছেন, এরপরে আমি অ্যাডভার্টাইজমেন্টের ক্লাস নিলাম, কোনো লাভ হবে? আমরা বকতেন, এটা আগে নিলে কি হইতো স্যার? এটা আগেই নিয়ে নিছি। স্যার এটা আমি ভাবছিলাম যে স্যার এটা যেহেতু ইলাস্ট্রেটর না, এটার মনে হয় স্যার ফটোশপে কাজটা করা হবে, তাই না? না, ইলাস্ট্রেটরে তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবো না, ফ্লায়ার ব্রোশিয়ার তৈরি করবো না এগুলা। জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই ধরনের ওই 8টা এলিমেন্ট যে আমরা দেখলাম, এই 8টা এলিমেন্ট যদি আমাদের কোনো ডিজাইনে থাকে, সেক্ষেত্রে আমরা বা ওই 8টা এলিমেন্টের কোনো মানে কোনো কিছু যদি কোনো যে কোনো ডিজাইনে পাওয়া যায়, তখন আমরা সেই ডিজাইনটাকে গুড ডিজাইন বলে থাকি। আর যদি কিনা এগুলো না থাকে, কোনো অর্থ না দাঁড়ায়, কোনো অ্যালাইন না থাকে, কোনো ইমোশন কাজ না করে, তখন সেই ডিজাইনটাকে আমরা কি বলবো? ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট। বুঝাইতে পারছি? জি স্যার। আপনাদের হোমওয়ার্কটা একটু নোট করেন কষ্ট করে। স্যার বর্তমান ক্লাসগুলো দেখে মনে হচ্ছে স্যার ভর্তি যে হয়েছে স্যার এটা আসলেই কাজে দিচ্ছে। ইনশাআল্লাহ দিবে আরো। নোট করেন। হোমওয়ার্ক হচ্ছে গুগলকে অ্যানালাইসিস করে 5টা গুড অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবেন এবং 5টা ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট তৈরি না, মানে খুঁজে বের করবেন আর কি। 5টা গুড অ্যাডভার্টাইজমেন্ট আর হচ্ছে 5টা কি ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট খুঁজে বের করার পরে ওইটা গুড কেন, যেটা আপনি বের করলেন এটা ব্যাড হয়েছে কেন, কি দেখে আপনার কাছে ব্যাড মনে হয়েছে, এই জিনিসগুলো নোট করবেন। বুঝতে পারছি? গুগল থেকে পিকচার ডাউনলোড দিয়ে বাইর করতে হবে নাকি? স্যার হ্যাঁ শুনতেছি, বলেন। গুড বিজ্ঞাপন খোঁজা একটু কঠিন হবে, কিন্তু ব্যাডের অভাব নাই, কারণ না, দেখা গেল যে গুডটা খোঁজা সহজ আছে, এইভাবে একটু খুঁজবেন। লাইক এই যে গ্রামীণ ফোনের অ্যাড দেখেন, কোকা কোলার অ্যাড দেখেন, পেপসির অ্যাড দেখেন, পেপসোডেন্টের অ্যাড দেখেন, ক্লোজ আপের অ্যাড দেখেন, রবির অ্যাড দেখেন, কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। স্যার এ তো স্মরণকালের ভয়াবহ হোমওয়ার্ক স্যার। তাই না? জি জাস্ট স্যার। আপনি আপনার মতো চিন্তা করেন যে আপনার কাছে কেন মনে হচ্ছে এটা গুড। যদি গুড মনে হয়, আপনি এই একটা দ্বারা কি বুঝছেন, ওই 8টা এলিমেন্ট আছে কিনা একটু নিজে অ্যানালাইসিস করবেন। যখন বুঝবেন, এই অ্যানালাইসিসটা যদি করেন, বিশ্বাস রাখেন, যদি এই 5টা 10টার অ্যানালাইসিসটা যদি করতে পারেন, আপনার আর কখনো ডিজাইনের কনসেপ্ট নিয়ে কষ্ট হবে না। আপনার আর কখনো ডিজাইনে বুঝতে সমস্যা হবে না, ডিজাইনে কোথায় কি ভুল আছে, যদি জাস্ট করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, 1টা মিনিট একটু হোল্ড করেন কাইন্ডলি। হ্যাঁ, 1টা মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা কি বুঝতে পারছি তো নাকি? হুম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। স্যার এই শীটটা কি দেওয়া যায় স্যার? পিডিএফটা গ্রুপে একটু শেয়ার করা যায় স্যার? কেন? কেন বলতে কি কারণে লাগবে?
বলেন, কারণটা বলবেন না? এটা থেকে যাক, থেকে মানে থাকলো আর কি, এটা এটা দেখলাম যে মাঝে মধ্যে। বুঝছি বুঝছি, দিয়ে দিলেই ভালো নাকি? যা দিব তাই ভালো, তাই না? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, খুশি? জি স্যার। জি স্যার। হ্যাঁ এখন খুশি একেবারে। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা প্রবলেম ছিল, এটা একটু সলভ করে দিই। ওই যে বলছিলেন যে চলেন একটু দেখি কিভাবে কি করা যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। বুঝছে এতটুকু? জি স্যার। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, ঠিক আছে। জি স্যার। এবার যদি বাদ দিতে চান, এখান থেকে ধরে ধরে আপনি চাইলে খুব সহজে বাদ দিতে পারবেন। এই যে শেপ বিল্ডারে যান, এই একটা এই একটা কেটে গেছে। জি স্যার। স্যার বুঝতেছেন? জি স্যার। এবার দেখেন, এই যে এখান থেকে যেগুলো বাদ দেন আপনি। জি স্যার। স্যার হ্যাঁ, এটা অনেক সময় এক্সপ্যান্ড না করলে এটা হয় না। আমার তো হইলো। স্যার ও যদি স্যার ওই যে দাগটা যদি না না রাখতে চাই তাহলে কি করা যায় স্যার? কোন দাগটা স্যার? এই যে স্যার উপরে এই দাগটা, ওই যে মানে ওই যে চার কোণা, মানে কিভাবে বোঝাই, না স্যার এই যে লম্বা দাগটা। ওয়াইফাই এর মতো রাখতে চাচ্ছে আর কি, ওয়াইফাই এর আচ্ছা মতো। আচ্ছা, এক কথায় জায়গাটা ফাঁকা থাকবে তাই তো? জি 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 জি। আচ্ছা ওকে ফাইন, দেখি এটা ফাঁকা কিভাবে করা যায়। তো একেবারে সরাসরি তো ফাঁকা হবে না। আচ্ছা যদি করতে চান তাহলে এটা তো ভেঙে ফেলতে হবে। স্ট্রোক আছে, আমি ভেঙে ফেলবো, লাইক ধরেন। অথবা আমি চাইলে শেপের বাইরে দিয়ে দিতে পারি। এখানে একটা শেপ আছে, শেপের যদি বাইরে দিয়ে দিই অটোমেটিক এটা মনে হবে যে ফাঁকাই আছে। আর এটা ছাড়া কি করা যায়, যে এখান থেকে এক্সপান্ড করে দিয়ে ধরেন এরপরে যদি আমরা কাজ করি, এক্সপান্ড করে দিলাম। এবার ধরেন যদি এখান থেকে আবার একটু কাজ করেন, ভালোভাবে একটু মিলাই দেওয়া, ঠিক আছে। এইগুলো কি রাখবেন না চাচ্ছেন?
জি স্যার, মানে আমি স্যার ওই যে একটা জায়গা আপনি যে বলছিলেন না ট্রেস আচ্ছা আচ্ছা, এই যে যে দেখেন, ঝামেলা হয়েছে। এই যে চলেন দেখতেছি সহজ জিনিস আরো আরো সহজে করা যায়, এখন হবে কিনা জানি না, দেখি হয়েছে। জি স্যার, এটাই যাচ্ছে। ওই আগে কইলে এটা আরো ভালো হইতো, এই যে এটা আমার এই পন্থা আছে যার জন্য এখন এই যে সমস্যা হয়ে গেল। জি স্যার, বুঝতে আগে পারছি। বললে এটা, এখন এখন বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা এই তো, কি পারা যাবে? ইনশাআল্লাহ স্যার। লাইক এটাকে ধরে এখন ইয়ে করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার ছোট করেন, এই যে দেখেন জি আর স্যার। এটা আসছে। জি কারণ এটা যে আমি নাও চাই আমার দরকার নেই, তো অলরেডি হয়ে গেছে আমার একটা ওয়াইফাই আইকনের মতো, তাই না? জি স্যার। আচ্ছা বুঝছি। জি স্যার। আর কারো কোনো কিছু? ওই যে স্যার জল ছাপটা অনেক জায়গায় দেখি জল দেখা ছাপ, জল ছাপ, আচ্ছা এটা বাদ দিলাম, কেন এটাই তো একটা লোগো হইতে পারে, লাইক এটা আমার লোগো। জি স্যার। এই যে আমি কর্নারে বসালাম, গ্রুপ করলাম, এই তো এখন এটা আমি জল ছাপ করবো, সহজ বিষয়টাকে ধরবেন, অপাসিটি 10%, ও হয়ে গেছে জল ছাপ। জি স্যার, আমি এটা ভাবছিলাম রে। বুঝছি, জি স্যার। পারবেন এবার? ইনশাআল্লাহ স্যার। না বুঝে উপায় আছে? আচ্ছা ঠিক আছে তাইলে। স্যার আমার স্ক্রিন শেয়ার, একটু স্ক্রিন শেয়ার করতেছে। হ্যাঁ করেন। এই কি হলো, এমন করে কেন? স্যার দেখতে পারছেন? একটা সেকেন্ড দাঁড়ান দেখবো। হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার মনে করেন আমি এখানে কিছু লিখতে যাচ্ছি এই শেপটার ভিতরে, তো আমি এখানে নিয়ে, তো এখানে কিছু একটা আমি লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি যে অটোমেটিকলি এটা সেন্টারে চলে আসবে, এই শেপের সেন্টারে আমার এই লেখাটা চলে আসবে। তো আমি এটা, স্যার অটোমেটিক কিভাবে আসবে? এটা তো আর পাওয়ার পয়েন্ট না, এটা কি পাওয়ার পয়েন্ট? নো স্যার, আপনাকে আনতে হবে দুইটাকে এটা একসাথে ধরেন, এবার ওই যে শেপের মধ্যে ক্লিক করেন, হয় নাই হয় নাই হয় নাই, ওয়েট, দুইটা শেপটা টেক্সটের মধ্যে ক্লিক করেন, দুইটা একসাথে ধরেন, জি স্যার, হয়েছে? এবার ওই শেপটার মধ্যে আবার ক্লিক করেন, হয় না ডাবল ক্লিক করতে বলি না, একটা সিঙ্গেল ক্লিক করতে বলছিলাম। হ্যাঁ এবার শেপে আরেকটা ক্লিক, এবার এবার আপনি দেন, কি দিবেন, সেন্টার মিডল দেন, উপর অ্যালাইন থেকে থেকে। অ্যালাইন, হ্যাঁ করেন পরেরটা, এটা না, হ্যাঁ পরে 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 3 নাম্বার, মাঝখানেরটা, পরে মাঝখানেরটা, হ্যাঁ এটা আসছে এখন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম। এটা হচ্ছে মূলত এই কি বলে যে, এক কথা এটা হচ্ছে কি অবজেক্টের জন্য, কি অবজেক্ট করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই হয়তোবা রাখবো। তার আগে আরেকটা বিষয়, আমি একটা লিংক দিচ্ছি আপনাদেরকে, কষ্ট করে একটু দেখেন। জুমের চ্যাট বক্সে আমি একটা লিংক দিচ্ছি, আমার পেজ আছে, আমার পেজে লিংক দিচ্ছি, সবাই একটু আমার পেজটায় লাইক দিয়ে রাখবেন, ঠিক আছে? কারা কারা দিচ্ছেন সব দেখা যাবে, সো প্যারা নাই, চিল, ঠিক আছে? স্যার আপনার কি এটা মনে হইলো কেউ বাকি থাকবে? বলা যায় না, থাকতে হতে পারে। স্যার আমি অলরেডি লাইক দিয়ে দিয়েছি। স্যার হ্যাঁ ছবিটা পেয়ে গেছি সুন্দর already। হয়েছে স্যার, তাই না? প্রফেশনাল ফটো। আচ্ছা স্যার হ্যাঁ বলেন। লাইক না দিলে কি হয় ওটা শোনার পরে আমি দিবাম। দিবাম, ধরেন আপনি ধরেন লাইক দিলেন না, একদিন দেখলেন আপনি ক্লাস করতে আসছেন, আপনি ঢুকতে পারতেছেন না, মনে করেন আর কি, ধরেন একদিন আমি একটা রিসোর্স শেয়ার করলাম, সেটা আমি আপনাকে দিলাম না, হতে পারে না? আচ্ছা যাই হোক, সম্পূর্ণ ফান করলাম, আবার মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? আচ্ছা এটা স্টাডিকে ছেড়ে দিব। কি হলো, কান্নাকাটি করে কিটা?
আতিকুর রহমান। ইয়েস স্যার। কাজী আবির। কাজী আবরার মোমেন আবির নাই। আলবি। ইয়েস স্যার। নুরুন নবী। ইয়েস স্যার। আচ্ছা, এরপর ইয়েস কেডা কে দিল ইয়েস? না, উর্মিকে শিখাচ্ছি। ও আচ্ছা, কে এম জামিল। প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে মোস্তফা আহমেদ। মোস্তফা আহমেদ আছেন? নাই না? স্যার হ্যাঁ, কে এম জামিল স্যার হোমওয়ার্ক জমা দেয়নি তো স্যার, আমি তো আজকেই প্রথম ক্লাস করলাম। সমস্যা নাই, আজকে দিবেন না তাহলে হয়ে যাবে। মোস্তফা আহমেদ। মোস্তফা আহমেদ। আনিসুর রহমান। ইয়েস স্যার। আবু হাসনাত। সুরাইয়া আরিফিন। সুরাইয়া আরিফিন। আচ্ছা ম্যাডাম আছেন কেমন? জি স্যার, এই তো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার কণ্ঠ তো মনে হয় আপনি ভালো নাই। স্যার ওই এক্সাম চলতেছিল তো একটু প্রেসারে ছিলাম। ও আচ্ছা। নাজমুল হুদা। বেহুদা দুইবার আসছিল চলে গেছিল আবার। এমডি আব্দুল হালিম আছেন? কাজী তরিকুল ইসলাম আছেন? নাসিফ আহমেদ নাফি নাই না? আচ্ছা একটা মিনিট, ওকে দেখি। নাই। আচ্ছা, সাইদুজ্জামান রুমন। ওকে, সাইদুজ্জামান রুমন। উর্মি। নিশিতা উর্মি। আচ্ছা থ্যাংক ইউ। সোহরাব সরকার। নূর ইসলাম লিমন। সারওয়ার জাহান ভুইয়া। সাইদুর রহমান শিশির। সাইদুর রহমান শিশির। গোলাম কিবরিয়া। রাইহানুল ইসলাম। মনিরুজ্জামান। ফারজানা আক্তার। মনিরুজ্জামান আছে স্যার। হ্যাঁ মনিরুজ্জামান ফুল আছেন। সঞ্চয় ফেরদৌস নাই। আল সাইম। জি স্যার। মাহফুজুর রহমান সজীব। ওকে। এমডি রিয়াদ। এমডি রিয়াদ স্যার আছি। আচ্ছা। সাইফ খান। আছি স্যার। মেহেদী হাসান। ইয়েস স্যার। বাবা কতদিন পর আসছেন? স্যার আমি তো রেগুলারই করি স্যার। রেগুলারই করেন? আচ্ছা তাইলে এখান দেখিয়ে জানো না ছিল না এতদিন। আচ্ছা সারা তাসনিম আছেন? সারা তাসনিম ছিল তো, কই গেল সারা তাসনিম? এখনো আছে সারা তাসনিম? হ্যালো, জি 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 জি। আমি কয়েকবার প্রেজেন্ট বলেছি স্যার, শুনে মিউট যায়নি। করে, হয়তো মিউট করে বলছেন, শুনবো কেমনে? না স্যার, আমি হয়তো মাইক্রোফোনের সমস্যা ছিল। হ্যাঁ হয়তো বা। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। 22 জন, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই আমি রাখছি। যে হোমওয়ার্ক গুলা দিলাম অবশ্যই এই হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে অবশ্যই 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 কমপ্লিট করে এই জিনিসগুলো ডান করবেন, ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ আমি অবশ্যই চেক দিব। ওকে জি স্যার। তো ঠিক আছে। হ্যাঁ স্যার আপনি আমি সকালে দেখলাম আপনার একটা দেওয়া স্টোরি দেওয়া, কিন্তু ওটাতে কোনো রিঅ্যাক্ট দেয়া গেল না। সকালে আমার স্টোরি দাও? সকালে আমি স্টোরি দিই নাই তো। স্টোরি দিলাম, স্টোরি দিলাম কখন? এই যে দেখেন, ওইটা আমি দেখাচ্ছি। না স্যার কখন দিচ্ছেন এটা আমি জানি না, তবে এই আমি যে সকালে স্টোরি 5 ঘন্টা আগে, এই যে 5 ঘন্টা আগে স্টোরি। সকালে তো স্টোরি ছিল না স্যার। আমি তো সচরাচর স্টোরি কম দেই তো, মানে খুব বেশি স্টোরি দেই না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রাখছি। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই সবাই হোমওয়ার্ক গুলো করে গ্রুপে আপলোড দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট উইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার, স্যার অ্যাটেন্ডেন্সের সময় আমার নাম স্যার এখনো অ্যাড অ্যাড করা হয় না। হয়নি। জি এখন অ্যাড হয় না। আপনি একটু কালকে কোয়ালিটিতে ফোন দিয়ে একটু কনফার্ম হয়ে নেবেন, কেমন? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ স্যার। জি 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 জি। ওই যে মাহফুজুর রহমান উনি নাকি অ্যাটেন্ডেন্সটা দিতে পারে নাই, ওনারা দেওয়ার কথা ছিল, ইনবক্সে মনে করছে, উনি আমাকে মেসেজ মাহফুজুর দিয়ে রহমান, বলল। ওনার নাম ডাকছিলাম আমি।
আল্লাহ, মাহফুজুর রহমানটা তো দিয়ে দিলেন দেখলাম। দিলাম না? মাহফুজুর মনে রহমান হচ্ছে। সজীব ওনার নাম। হ্যাঁ সজীব, দিয়েছি তো, হ্যাঁ। মাহফুজুর রহমান সজীব, আমার যেটা মনে আছে আমি তো দিলাম। দিয়েছেন স্যার, আমি যেটা মনে করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম একটু চেক দিয়ে নেই, দেখে নেই, দাঁড়ান, পরে আবার কান্নাকাটি করবে। মাহফুজুর রহমান সজীব, হ্যাঁ দিয়েছি স্যার, দিয়েছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই যে দেয়া আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।